আচ্ছা, তো তাহলে যেটা যেটা বলেছিলাম যে বেসিক্যালি তাহলে আমি আগের দিন যেটা বলেছিলাম যে এরকম একটা মলিকুল আছে, মলিকুলটাকে যদি একটা ওই লাইট দেওয়া হয় যে লাইটটি ইউভি ভিজিবল রিজিয়নে, তাহলে সেরকম লাইট হলে সেটা প্রথমে এক্সাইটেড স্টেটে যায় এবং এক্সাইটেড স্টেট থেকে সেটা দুরকম করতে পারে। যে এক্সাইটেড স্টেটে যদি অন্য কোনো রিয়াক্ট্যান্ট মলিকুল পায় বা কোনো সলভেন্ট মলিকুল যদি পায় যার সাথে রিয়াক্ট করে ও কিছু প্রোডাক্ট তৈরি করতে পারে, অথবা এক্সাইটেড স্টেট থেকে কোনো রকম ভাবে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে পারে, মানে ডিকে করতে পারে। তাহলে সেই ডিকে প্রসেস বা ডিঅ্যাক্টিভেশন প্রসেস যেটা, সেটাই কিছু ফটোফিজিক্যাল প্রসেস দেয়। তো সেই ফটোফিজিক্যাল প্রসেসের আবার অনেক রকম হতে পারে। একটা হতে পারে তারা ডিকে করতে পারে বাই এমিটিং লাইট, যেটাকে রেডিয়েটিভ প্রসেস বলে, অথবা ডিকে করতে পারে বা ডিঅ্যাক্টিভেট হতে পারে বাই এমিটিং হিট, যেখানে রেডিয়েশনের কোনো জায়গা নেই, রেডিয়েশনের কোনো রোল নেই, সেটাকে নন রেডিয়েটিভ প্রসেস বলে। তো সেই রেডিয়েটিভ প্রসেস কি হয়, নন রেডিয়েটিভ প্রসেসগুলো কেমন কি হয়, কি ব্যাপার, সেইগুলো নিয়ে আগের দিন আমরা পড়েছিলাম এবং সেগুলো মেনলি ফার্স্ট অর্ডার ফটোফিজিক্যাল প্রসেসগুলোই পড়েছিলাম, যেটাকে আমরা জ্যাবলন্সকি ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছিলাম। তো সেই জ্যাবলন্সকি ডায়াগ্রামটা আজকে আর একবার বলবো। হ্যাঁ, তো আর একবার বলবো কারণ কিছু এক্সট্রা কথাবার্তা বলার আছে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি এটাই এরকম একটা কিছু করে, মানে যদি কোনো একটা রিয়াক্ট্যান্ট মলিকুল বা সলভেন্টের সাথে রিয়াকশন করে একটা প্রোডাক্ট তৈরি করে, তাহলে সেই পুরো জায়গাটাকে ফটোকেমিক্যাল প্রসেস বলে। এবং এই প্রথম যে এই যে মলিকুলটা একটা লাইট অ্যাবজর্ব করে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, এটাকে প্রাইমারি প্রসেস বলে। প্রাইমারি প্রসেস দুটোর জন্যই কমন। সেখান থেকে মানে তারপরে ফটোকেমিক্যাল প্রসেস অথবা ফটোফিজিক্যাল প্রসেস হতে পারে, এগুলোকে বলে সেকেন্ডারি প্রসেস। আচ্ছা, এবার যদি ফটোকেমিক্যাল প্রসেস যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার রিয়াকশনটা কতটা ভালো হচ্ছে, মানে কতটা ফোটন অ্যাবজর্ব, কতগুলো ফোটন অ্যাবজর্ব করেছে, তার মধ্যে কতগুলো ফোটন অ্যাকচুয়ালি মানে রিয়াক্ট্যান্ট মলিকুলটাকে প্রোডাক্টে কনভার্ট করতে পেরেছে, সেই রেশিওটা অবশ্যই ইম্পর্টেন্ট হবে। তো সেই রেশিওটাকে কি বলে, সেগুলোকে কি করে এক্সপেরিমেন্টালি কোয়ান্টিফাই করা হয়, সেটা মানে কোন রিয়াকশনের ক্ষেত্রে তার ভ্যালু কেমন হয়, হ্যাঁ, সেই সমস্ত ব্যাপারগুলো পড়বো। এবং এই ফটোফিজিক্যাল প্রসেস মানে ফটোকেমিক্যাল প্রসেসের ইল্ড আমরা কি করে বেশি পাবো, তার জন্য ফটোফিজিক্যাল প্রসেসের কতটা এফেক্ট থাকবে না থাকবে, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা টুকটাক আজকে দেখবো। তাহলে অ্যাট এ গ্লান্স হিসাবে জ্যাবলন্সি ডায়াগ্রামটাকে একবার দেখে নেওয়া যাক। সেটা কি, যে আমাদের এই যে গ্রাউন্ড স্টেট আছে, এই যে গ্রাউন্ড স্টেট আছে, সেই গ্রাউন্ড মানে কম্পোজড অফ অনেকগুলো আর কি ভাইব্রেশনাল স্টেট এইভাবে আছে। কি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে গ্রাউন্ড স্টেট আছে এরকম ভাবে, যেটা কম্পোজড অফ অনেকগুলো ভাইব্রেশনাল এনার্জি লেভেল আছে। তারপরে আমি বলেছিলাম যে ধরো আরেকটা মানে আরেকটা এক্সাইটেড স্টেট আছে অফ সেম স্পিন, মানে গ্রাউন্ড স্টেট সবসময় সিংলেট, মানে গ্রাউন্ড স্টেট সবসময় সিংলেট, এটা ধরেই নিচ্ছি। ট্রিপলেট গ্রাউন্ড স্টেটও হতে পারে, বাট এখন আমরা ফর সিম্পলিফিকেশনের জন্য সিংলেট গ্রাউন্ড স্টেট আছে এরকমই একটা কম্পাউন্ড বা মলিকুল কনসিডার করছি। আচ্ছা, তাহলে তার আর একটা ধরো আরো তার কিছু এক্সাইটেড স্টেট আছে। অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা হায়ার সিংলেট এক্সাইটেড স্টেট ধরলাম, সেটাকে সেকেন্ড সিংলেট এক্সাইটেড স্টেট বলতে পারি, যে কারণে সেটাকে S2 দিয়ে দেখিয়েছি। এবং ওটাও অলসো কম্পোজড অফ সাম ভাইব্রেশনাল লেভেল। তারপরে আরো একটা সিংলেট এক্সাইটেড স্টেট আছে, যেটাকে ফার্স্ট সিংলেট এক্সাইটেড স্টেট S1 দিয়ে বলছি। এবং ফাইনালি ট্রিপলেট স্টেট আছে, এবং অবশ্যই ট্রিপলেট স্টেটের এনার্জি কম হয় দেন সিঙ্গেল স্টেট। এগুলো নিয়ে সব আগের দিন আলোচনা করেছিলাম। আচ্ছা, এবার কি হচ্ছে, এবার এই মলিকুলটা চুপ করে গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলে বসে আছে, তার উপরে আমি লাইট দিলাম। লাইট দিলে মলিকুলটা এই যে ইলেকট্রনিক অ্যাবজর্পশন হতে পারে, যেখানে ইলেকট্রনিক অ্যাবজর্পশনটা দেখো 10⁻⁻14 টু 10⁻⁻13 সেকেন্ডের মধ্যে হয়, বা 10⁻⁻15 ইভেন হতে পারে, এতটাই ফাস্ট ইলেকট্রনিক অ্যাবজর্পশন হয়। তাহলে সেই মলিকুলটা কোথায় যেতে পারে, সেই মলিকুলটা মানে S2তেও উঠতে পারে, S1এও উঠতে পারে, দুটো জায়গাতেই উঠতে পারে, ডিপেন্ডিং অন দ্য কার উপর ডিপেন্ড করে, ওই ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বা ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল, এটার উপর ডিপেন্ড করে এটা দুটো এক্সাইটেড স্টেটেই উঠতে পারে।
ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল এটার উপর ডিপেন্ড করে, এটা দুটো এক্সাইটেড স্টেটেই এই মলিকুলটা উঠতে পারে। আচ্ছা, সে মানে দুটো এক্সাইটেড স্টেটে একটা এক্সাইটেড হতে পারে। আচ্ছা, এবার অনেক সময় হয় যে মানে বিশেষ করে অর্গানিক মলিকুলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মানে ধরো বেনজিন যদি হয়, বেনজিন টাইপ মলিকুল যদি হয় যেখানে তোমার পাই সিস্টেম আছে, সেটার ক্ষেত্রে এরকম এরকম পসিবিলিটি দেখা যায়, দুটো এক্সাইটেড স্টেটই হবে। আচ্ছা, এবার দুটো এক্সাইটেড স্টেটই উঠতে পারে। আচ্ছা, এবার এবার আমরা দেখেছিলাম যে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল আবার কি ছিল। যদি সে একদম প্রথম দিনের ক্লাসটাকে রিকল করো, তাহলে তখন আমরা দেখেছিলাম ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল ছিল আবার ইলেকট্রিক ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল ইন্টু ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর। এবার এই ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টরটাই ডিটারমাইনিং রেশিও, যেটা তোমাকে বলে দেবে যে কোন এক্সাইটেড স্টেটে ওঠার প্রবাবিলিটি কত বেশি। হ্যাঁ, এবার ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টরটা আবার কি, সেটা আবার ছিল তোমার বেসিক্যালি মানে ইয়ে ছিল তোমার হচ্ছে গিয়ে মানে ওভারল্যাপ বা ইন্টারাকশন বিটুইন টু ভাইব্রেশনাল স্টেট ছিল। এবার দুটো ভাইব্রেশনাল স্টেটের মধ্যে ওভারল্যাপটা কতটা ভালো হবে, সেটা আবার সেই ভাইব্রেশনাল ওয়েভ ফাংশনের উপর ডিপেন্ড করবে। সেটার উপর ডিপেন্ড করে বলে দেবে যে S2 আর S1 দুটোই যদি অ্যালাউড ট্রানজিশন হয়, তাহলে কার ক্ষেত্রে বেশি হবে কার ক্ষেত্রে কম হবে। আচ্ছা, আবার ধরো যদি হচ্ছে মানে তোমার ধরো কিছু কিটোন টাইপের বা কিটোএনল টাইপের অর্গানিক সিস্টেম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় S1 S2 দুটোতেই ট্রানজিশন হবে না। হ্যাঁ, হয়তো S1-এ হবে, S2-তে হবে না, বা S2-তে হবে, S1-এ ট্রানজিশন হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে দেখা যাবে যে ওই যে আগের দিন যে আমরা মানে যেটা বলছিলাম না, G2G মানে রাপোর্টে সিলেকশন রুল বলতে গিয়ে যেটা G2G আর G2U এটা হবে না বলেছিলাম, মানে 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 G2G বা U2U হয় না, G2U বা U2G এই টাইপ অফ ট্রানজিশন গুলো হয়, মানে ওই সিমেট্রি ফরবিডেন ওই ব্যাপারগুলো যেখানে আগের দিন বলেছিলাম। তো সেখান থেকে দেখা যায় যে N টু পাই স্টার টাইপ অফ ট্রানজিশন যদি হয়, তাহলে সেই ট্রানজিশনটার ক্ষেত্রে সেটা কি অ্যাকচুয়ালি নন অ্যালাউড ট্রানজিশন, সেই ট্রানজিশনটা হয় না। বাট পাই টু পাই স্টার ট্রানজিশনটা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই যেখানে ধরো তোমার মানে কিটো গ্রুপ টাইপের আছে বা তোমার হচ্ছে গিয়ে মানে ওএইচ গ্রুপ টাইপের আছে, সেইগুলোর ক্ষেত্রে একটা N টু পাই স্টার টাইপ অফ এক্সাইটেড স্টেট থাকে, যেটাতে গ্রাউন্ড স্টেট থেকে ট্রানজিশনটা হয় না, মানে সেটা হচ্ছে ফরবিডেন ট্রানজিশন হয়। তো সেই রকম ব্যাপারগুলো দেখা যায় আর কি। সেক্ষেত্রে হয়তো S1টা N পাই স্টার টাইপ অফ স্টেট হবে আর S2টা পাই পাই স্টার হবে, তখন ট্রানজিশনটা ডিরেক্ট S2-তে হবে, S1-এ হবে না, এরকম ব্যাপার। আচ্ছা, এবার এখন আমি আমার এবং মানে এটা হচ্ছে কি প্রথম ইলেকট্রনিক অ্যাবজর্পশনের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায়। তার পরের প্রসেসগুলো তোমার N পাই স্টার থাকুক কি পাই পাই স্টার থাকুক কি যাই থাকুক না কেন, পরের প্রসেসগুলো সেম হতেই পারে, অ্যাজ লং এজ স্পিন যদি সেম হয় আর আর স্পিন ডিফারেন্ট হলে যা হওয়ার কথা সেই ব্যাপারগুলো হবে। এই হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, তাহলে তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে তাহলে আমি এখন সব থেকে সিম্পলেস্ট কেস ধরে নিচ্ছি, যেখানে আমি S1 S2 দুটোতেই ইলেকট্রনিক ট্রানজিশন হতে পারে, সব থেকে সিম্পলেস্ট কেস। তাহলে দুটোতেই হলো ট্রানজিশন, হওয়ার পর তারপরে কি বললাম যে তারপরে যেটা হয় যে মলিকুলগুলো এক্সাইটেড স্টেটে মানে এক্সাইটেড ভাইব্রেশনাল লেভেলে যাওয়ার পর তারা নিজেদের মধ্যে কোলাইড করে একটু একটু করে তারা হিট ছাড়তে থাকে, করে হিট ছাড়ার মাধ্যমে তারা সেই করসপন্ডিং এক্সাইটেড স্টেটের লোয়ার ভাইব্রেশনাল লেভেলে নেমে আসার পর সেখান থেকে তাদের ডিরেক্ট এমিশনটা হয়, সেটা হচ্ছে রেডিয়েটেড এমিশনও হতে পারে, যেটাকে আমরা ফ্লোরোসেন্স বলেছিলাম। তাহলে এই যে প্রসেসটা হলো কি হলো, যে প্রথমে একদম ভার্টিক্যাল ট্রানজিশন হবে, এটাকে আমরা কি বলি ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল, হুইচ ইজ দ্য কনসিকুয়েন্স অফ বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, এটা আমরা বলেছি। আচ্ছা, ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল অনুযায়ী সেটা একদম ডিরেক্ট মানে তোমার ভার্টিক্যাল ট্রানজিশন হলো। ভার্টিক্যাল ট্রানজিশন হওয়ার পর তারা নিজেদের মধ্যে কলিশন করে হিট ছেড়ে তারা হচ্ছে একটু একটু করে ডিঅ্যাক্টিভেট করবে। কোথায় ডিঅ্যাক্টিভেট করবে? ওই করসপন্ডিং হাই ইলেকট্রনিক এনার্জি স্টেটের, ওই করসপন্ডিং এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটের লোয়ার ভাইব্রেশনাল লেভেলে নেমে আসবে, ফলোড বাই দ্য এমিশন। এই প্রসেসটা এটা বেসিক্যালি একটা নাম আছে, এটাকে বলে কাশাস রুল কি বলে যে তোমার এমিশন তখনই হবে যখন মানে অ্যাবজর্পশনের পর মলিকুলটা ভায়া ভাইব্রেশনাল রিল্যাক্সেশন মানে হিট এমিট করে নিজেদের মধ্যে কলিশন করে হিট এমিট করে ওই করসপন্ডিং এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটের লোয়ার ভাইব্রেশনাল লেভেলে নেমে আসার পর এমিশন হবে। এই যে ওই যে লোয়ার ভাইব্রেশনাল লেভেলে নেমে আসতেই হবে তারপরে এমিশন হবে, এইটাকে বলে কাশাস রুল। ঠিক আছে, এটা মনে রাখবে, এটাকে বলে কাশাস রুল। আচ্ছা, এইটা যদি দাঁড়ো আমি একবার একটু চেষ্টা করি একটা জিনিসে, আমার আসলে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে।
বাবারে ঢুক না রে। মনে তো হচ্ছে হবে, দেখি দাঁড়াও, যদি হয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হবে, আচ্ছা ঠিক আছে। তাহলে কি বললাম, কাশাশ্রুল। তাহলে এইখানে একটা কথা আমি লিখে রাখি, সেটা হচ্ছে কাশাশ্রুল। হ্যাঁ, এইটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম আমি এইটা। তো এটা হলো। আচ্ছা, তাহলে এটা হলো। আর আর কি কি কথা বলেছিলাম, যে এই S1 না S2 কিসের ওপর ট্রানজিশন হবে, সেটা ডিপেন্ড করে TMI এর ওপরে। TMI এর ওপর ডিপেন্ড করে হবে। TMI ধরো সাই অফ S1, তারপরে হচ্ছে যে তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অপারেটর সাই অফ S2, ও সরি সাই অফ S2, এরকম ভাবে হয়। এই সাই অফ S1 আর সাই অফ S2 র মধ্যে আবার তোমার হচ্ছে ওই এটা আছে, মানে এটাকে যদি আবার ভেঙে লিখি, সেখান থেকে ওই ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর এইটা বেরিয়ে আসবে। তো ঠিক আছে, আমি এটাকে সাই দিয়ে রেখে দিলাম, আর তার সাথে একটা ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর, মানে সাই তোমার হচ্ছে ভি প্রাইম অফ মানে S2 বলছি, আর সাই ভি অফ S1 বলছি, এরকম। এইটাকে বলে হচ্ছে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর। এই ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটা S1 এ যাবে না S2 তে যাবে, সেইটার সেই ট্রানজিশনটা হয়। আচ্ছা, তার আর কি কি বলেছিলাম, আর বলেছিলাম যে ফর অর্গানিক মলিকুল, ফর অর্গানিক মলিকুলস লাইক তোমার ধরো যদি আমি বলি বেনজিন, এরকম টাইপের, যাদের আর কি পাই পাই স্টার পাই পাই সিস্টেম বেসিক্যালি যেগুলোকে বলা হয়, সেগুলোর ক্ষেত্রে মানে S1 S2 এগুলো সবই হয় হচ্ছে পাই পাই স্টার টাইপ অফ এক্সাইটেড স্টেট হয়, এক্সাইটেড স্টেট হয়। আর যদি এরকম অর্গানিক মলিকুল থাকে, মানে আমি এটা কোথায় লিখবো আসলে, এইখানে ছোট ছোট করে লিখি। আর যদি অর্গানিক মলিকুলস molecules like ketoenal system যদি হয়, তাহলে they will have ওই n pi star টাইপ অফ ট্রানজিশন, পাই স্টার টাইপ অফ ট্রানজিশন এইসব থাকে। এবারে S0 টু n pi star দিস ইজ নন অ্যালাউড। তো আটকে যাচ্ছে কেন বাবা, খুবই আটকে যাচ্ছে। যাই হোক, ওটা ওখানে লেখার দরকার নেই, খুবই তো ভালোভাবে শুরু হলো, কেন এরকম আটকে যাচ্ছে জানি না। এইটা ঠিক আছে, এই টাইপ অফ থাকে। আচ্ছা, এইটা এগুলো থাকে, এই কথাগুলো বললাম। আচ্ছা, তাহলে ঠিক আছে, তারপরে ধরো এই মানে তাহলে দুটোর ক্ষেত্রে ট্রানজিশন হলো। এরপরে নেক্সট কি হবে, এরপরে হবে যে যেটা কাশাশ্রুল যেটা বললাম, যেটা ভাইব্রেশনাল রিল্যাক্সেশনের মাধ্যমে লোয়ার ভাইব্রেশনাল লেভেলে নেমে আসবে, এই যেটাকে বলে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন। আচ্ছা, তারপরে কি হবে, সেখানে আসার পর সেখান থেকে ডিরেক্ট এমিশন হতে পারে। এই যে মানে দুটোর ক্ষেত্রেই দেখাতে হতো আর কি, বেসিক্যালি লোয়ার ভাইব্রেশনাল লেভেলে নেমে আসলো, দুটো স্টেটেরই করসপন্ডিং লোয়ার ভাইব্রেশনাল লেভেলে নেমে আসলো। নেমে আসার পর তারা হচ্ছে এরকম ভাবে ডিরেক্ট এমিশন হতে পারে, যেটাকে বলে ফ্লোরোসেন্স। এটা হলো, এটা দেখেছিলাম। আচ্ছা, যখন এই লোয়ার ভাইব্রেশনাল লেভেলে নেমে আসছে, তখন যদি এরা কাছাকাছি মানে এই এক্সাইটেড স্টেটটা, মানে একদম হায়ার যে এক্সাইটেড স্টেটটা, সে যদি কাছাকাছি আরো কোনো এক্সাইটেড স্টেটে পায়, যেখানে হায়ার এক্সাইটেড স্টেটে লোয়ার ভাইব্রেশনাল লেভেল ইজ ডিজেনারেট উইথ দ্য মানে মানে লোয়ার এক্সাইটেড স্টেটের হায়ার ভাইব্রেশনাল লেভেলের সাথে যদি হয়, তাহলে তারা স্টেট চেঞ্জ করে একটা স্টেট থেকে আরেকটা স্টেটেও চলে আসতে পারে বাই এমিটিং হিট। সেটাকে বলে ইন্টারনাল কনভার্সন। এই ইন্টারনাল, সেটাকে বলি, যেখানে সব লেখা আছে সেটাকে বলে ইন্টারনাল কনভার্সন। আচ্ছা, তারপরে কি হতে পারে, তারপরে সেখান থেকে আবার ওই লোয়ার ভাইব্রেশনাল লেভেলে এসে সেখান থেকে আবার ফ্লোরোসেন্স হতে পারে। তাহলে দেখো, ফ্লোরোসেন্স একটা ডিরেক্ট হতে পারে এই স্টেট থেকে,
আবার এই স্টেট থেকেও হতে পারে। আবার তুমি কিছুক্ষণ পরে ওখান থেকে কিছু মলিকুল ইন্টারনাল কনভার্সন করে অন্য একটা স্টেটে আসলো, আসার পর সেখান থেকে আবার ফ্লোরোসেন্স হতে পারে। তাহলে এই কিছুক্ষণ পরে আবার একটা ফ্লোরোসেন্স পাওয়া গেল, একটা ফ্লোরোসেন্স ইনটে, সেটা উইক হতে পারে কিন্তু পাওয়া গেল। উইক কেন হলো? তার কারণ হচ্ছে আমার ডিরেক্ট যে ফ্লোরোসেন্সটা পাওয়ার কথা ছিল সেটা যেন কোথাও মাঝখানে একটু দেরি হয়ে গেল, কারণ মাঝখানে এই ফটোফিজিক্যাল প্রসেসগুলো হলো। ইন্টারনাল কনভার্সন তো একটা ফটোফিজিক্যাল প্রসেস, তার মানে এই ফ্লোরোসেন্সটা কতটা ভালো হবে না হবে সেটা কিন্তু ফটোফিজিক্যাল প্রসেসের উপরও ডিপেন্ড করছে। তাহলে ফ্লোরোসেন্সকে ভীষণ ভালো পেতে গেলে ফটোফিজিক্যাল প্রসেস কমাতে হবে। তাহলে ফটোফিজিক্যাল প্রসেস কমাতে পারবে কি করে? এই দুটোর মধ্যে এনার্জি গ্যাপ বাড়িয়ে, দুটো এক্সাইটেড স্টেটের মধ্যে যদি যথেষ্ট বেশি এনার্জি গ্যাপ থাকতো তাহলেই তো এই জাম্পটা হতো না, একটা এক্সাইটেড স্টেট থেকে আরেকটা এক্সাইটেড স্টেটে চলে এসছে, এই ব্যাপারটা আর হতো না। তাহলে এই দুটোর মধ্যে এনার্জি গ্যাপ বাড়িয়ে এই 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 ফটোফিজিক্যাল প্রসেসের প্রবাবিলিটিটা কমানো যেত, তখন এই যে ডিরেক্ট যে ফ্লোরোসেন্সটা হওয়ার কথা সেটা অনেক বেশি ভালো পাওয়া যেত। তাহলে এইটা একটা ব্যাপার, তাহলে এদের মধ্যে এনার্জি গ্যাপ বাড়িয়ে এটা করা যেত। তাহলে এনার্জি গ্যাপ তুমি বাড়াবে কি করে? এদের মধ্যে এনার্জি গ্যাপ বাড়ানো যায় কি করে? মানে যত বেশি টেম্পারেচার আমি বাড়াই তত থার্মাল এজিটেশনের জন্য মলিকুলগুলো ভাইব্রেট করে করে কাছাকাছি আসতে চায়। কিন্তু আমি যদি একদম কুল করে দিই তাহলে একদম স্থির হয়ে যাবে, তত তাদের এনার্জি গ্যাপ মানে মানে বাড়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ তারা ভাইব্রেট করছে না। তাহলে এইটা একটা জিনিস হতে পারে। অথবা আর একটা সিস্টেম হতে পারে, অনেকে মানে বলা হয় যে সলিডের ক্ষেত্রে বা রিজিড মলিকুলের ক্ষেত্রে, রিজিড সিস্টেমের ক্ষেত্রে যেখানে তুমি টেম্পারেচার যদি দাও তারপরও ওই ভাইব্রেট করার প্রবণতা কম থাকে, এতটাই রিজিড সিস্টেম, তার ক্ষেত্রে কিন্তু এই 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 নন রেডিয়েটিভ প্রসেসগুলো হওয়ার প্রবণতা কম থাকে, সেইগুলো খুব ভালো ফ্লোরেস করে। তাহলে রিজিড সিস্টেমের ক্ষেত্রে হতে পারে, অথবা খুব কম টেম্পারেচারে সিস্টেম খুব বেশি ফ্লোরেস করবে, কারণ তার এই বাকি প্রসেসগুলো, এইগুলোকে বলা হয় কম্পিটিং প্রসেস। বাকি কম্পিটিং ফোটো প্রসেস, মানে কম্পিটিশনে আরো যে ফোটো প্রসেসগুলো আছে অ্যালং উইথ দ্য ফ্লোরোসেন্স, সেইগুলোকে বলা হচ্ছে কম্পিটিং ফোটো প্রসেস। সেগুলোর প্রবণতা কমে যায়, তখন ফ্লোরোসেন্সটা বেশি হয়। তাহলে এইভাবে কিন্তু ফ্লোরোসেন্সকে বাড়ানো যায়। আবার উল্টোভাবে ফ্লোরোসেন্সকে কমানোও যায়, সেটাকে বলে ফ্লোরোসেন্স কোয়েঞ্চ করা। মানে আমি এমন কোনো রিয়াক্ট্যান্ট মলিকুল বা এমন কোনো সলভেন্ট মলিকুল দিয়ে দিলাম বাইরে থেকে, বা এমন কিছু করলাম যাতে করে বাকি প্রসেসগুলোর অ্যামাউন্ট অনেক বেশি বেড়ে গেল, বাকি প্রসেসগুলো অনেক ইজিলি হলো। মানে এই যে মলিকুলটা এক্সাইটেড স্টেটে গেল, গিয়ে ভাইব্রেশনে রিল্যাক্সেশন করে এর যে লোয়ার মিনিমাতে আসছে, এসে তারপরে এমিশন হবে অ্যাকর্ডিং টু দ্য কাশাস রুল, সেইটা হওয়ার আগেই অনেক কিছু ঘটে গেল। এটা যদি হয়, মানে ওই ওই এই এই লোয়ার ভাইব্রেশনাল লেভেলে আসার আগেই যদি অনেক কিছু ঘটে গেল মানে কি, মানে এখানে আসার আগেই ও অন্য স্টেট পেয়ে গেল, সেখান থেকে ইন্টারনাল কনভার্সন করলো, বা অন্য কোনো স্টেট পেয়ে গেল অফ ডিফারেন্ট স্পিন যেখান থেকে ইন্টার সিস্টেম ক্রসিং করলো, ওই সব জিনিসগুলো হয়ে গেল, তখন ফ্লোরোসেন্সটা হলো না। সেটাকে বলে ফ্লোরোসেন্স কোয়েঞ্চিং, সেখানে ফ্লোরোসেন্স কোয়েঞ্চ করে যায়। সেরকম অনেক কিছু আছে, সেরকম অনেক রকম জিনিস দেখা যায় যেখানে ফ্লোরোসেন্সটা কোয়েঞ্চ করে। ফ্লোরোসেন্স পিকটা যতটা শার্প আসা উচিত সেটা না হয়ে ব্রড হয়ে যায়। যেমন অ্যাজ ফর এক্সাম্পল তোমরা বুঝতে পারবে, ইন্ডোল হয় না, ইন্ডোল আর হচ্ছে গিয়ে তোমার প্যারাফ্লোরো ইন্ডোল, এই দুটো যদি নাও, ইন্ডোল আর ফ্লোরো ইন্ডোল এই দুটো যদি নাও, ইন্ডোলের ক্ষেত্রে ভীষণ ভালো, মানে এটা খুব ভালো ফ্লোরেস করে, মানে খুবই শার্প ফ্লোরোসেন্স পিক পাওয়া যায়। কিন্তু যদি ওর প্যারা পজিশনে একটা ফ্লুরিন ঢুকিয়ে দাও, সাথে সাথে ওর হচ্ছে গিয়ে ওই ইয়েটা কমে যায়, মানে ওই ওর কোয়েঞ্চিংটা, মানে ফ্লোরোসেন্স কোয়েঞ্চিং, এই ফ্লোরোসেন্সটা কোয়েঞ্চ হয়ে যায়, তার পিকটা ব্রড হয়ে যায়। ঠিক আছে, তার কারণ তার আরো অনেক বেশি ফটোফিজিক্যাল প্রসেসের যে রাস্তাগুলো সেগুলো খুলে যায়। ঠিক আছে, এইসব এরকম ভাবে এগুলো সব দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা যেটা হলো, তাহলে এই যে তাহলে এটা বললাম, তাহলে এইভাবে ফ্লোরোসেন্সটা হলো। আচ্ছা, এরপরে কি হতে পারে? তাহলে আবার এই S1 স্টেট থেকে আবার কিছু মলিকুল ওই ভাইব্রেশনালি রিল্যাক্স করে বা কিছু মলিকুল হিট এমিট করে T1 স্টেটে আসতে পারে। তাহলে T1 স্টেটে আসলে সেটাকে কি বলে? সেটাকে বলে ইন্টার সিস্টেম ক্রসিং। আচ্ছা, এবার কথাটা হচ্ছে তাহলে ফ্লোরোসেন্স কেন হয়, ফ্লোরোসেন্সকে কিভাবে বাড়ানো যায় কমানো যায় সেইগুলো বলেছিলাম আগের দিন বলবো, সেই কথাগুলো বললাম। কিন্তু হোয়াট অ্যাবাউট দিস ইন্টার সিস্টেম ক্রসিং? এটা তো হওয়ার কথা না।
এই ট্রানজিশনটা কেন হলো, এটা কিভাবে হয়, এবং ফাইনালি ইন্টারসিস্টেম ক্রসিং হওয়ার পর ও আবার ভাইব্রেশনাল রিল্যাক্স করে লোয়ার ভাইব্রেশনাল লেভেলে আসে এবং সেখান থেকে এমিটেড হিট এমিশন, এই মানে তোমার হচ্ছে লাইট এমিট করতে পারে বাই মানে গ্রাউন্ড স্টেটে আসতে পারে, সেটাকে বলে হচ্ছে ফসফরেসেন্স। সেটা সব থেকে বেশি রেড শিফটেড হয়, কারণ তার এনার্জি গ্যাপটা সব থেকে কম, তার মানে ওয়েভলেন্থ সব থেকে বেশি, তার মানে সব থেকে বেশি রেড শিফটেড হয়। এবং এই সময়ের মধ্যে কিছু মলিকুল মানে নন রেডিয়েটিভ প্রসেসেও গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে পারে, সেটাকে এক্সটার্নাল কনভার্সন বলে। এইগুলো সব আমরা বলেছিলাম। এবার আসল কথা হচ্ছে ইন্টারসিস্টেম ক্রসিং কেন হয়, সেটা নিয়ে দু একটা কথা বলে শেষ করা যায়। তাহলে কি হচ্ছে, তাহলে এই ফসফরাসেন্স আর ইন্টারসিস্টেম ক্রসিং এটা কেন হয়, তাহলে বোঝা গেল ফসফরাসেন্স কাকে বলে আর ইন্টারসিস্টেম ক্রসিং কাকে বলে। তাহলে মলিকুলটা লোয়ার ভাইব্রেশনাল লেভেল থেকে হায়ার মানে হায়ার ভাইব্রেশনাল লেভেল অফ হায়ার এক্সাইটেড স্টেটে যাচ্ছে, সেখানে যদি দেখে যে এরকম কোনো এর ওই হায়ার ভাইব্রেশনাল লোয়ার ভাইব্রেশনাল লেভেলের সাথে তার নিচের যে ট্রিপলেট স্টেট তার হায়ার ভাইব্রেশনাল লেভেল যদি এনার্জেটিক্যালি খুব কাছাকাছি হয়, তাহলে মলিকুলগুলো যখন ভাইব্রেশনালি রিল্যাক্স করে লোয়ার ভাইব্রেশনাল লেভেলে আসবে, সেরকম সময় তারা এরকম একটা রাস্তাও পেয়ে যেতে পারে। রাস্তা পেয়ে গিয়ে তারা একটা স্পিন থেকে আরেকটা স্পিন স্টেটে আসতে পারে, যেটাকে ইন্টারসিস্টেম ক্রসিং বলে। এবং সেখানে আসার পর তারপর তারা লোয়ার ভাইব্রেশনাল লেভেলে আসবে ভায়া ভাইব্রেশনাল রিল্যাক্সেশন, আগেন দ্য কাশাস রুল, এবং সেখান থেকে ফসফরাসেন্স হতে পারে, যেটা আবার ওই T1 থেকে S0 তে। কিন্তু আমাদের স্পিন সিলেকশন রুল বলছে যে এটা তো হতে পারে না, মানে এটা তো ট্রানজিশন বিটুইন ইলেকট্রনিক স্টেট ডিফাইন স্পিন, যেটা হচ্ছে স্পেকট্রোস্কোপিক্যালি ফরবিডেন, দেন হাউ ইট টেক্স প্লেস, এটা কি করে সম্ভব। তাহলে এইটা বলছে যে ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য মলিকুল উইথ লার্জার স্পিন অরবিট কাপলিং ইন্টারসিস্টেম ক্রসিং ইজ মাচ মোর ফেভার্ড দ্যান ইন মলিকুল উইথ স্মলার স্পিন অরবিট কাপলিং। এটা কেন এটা হচ্ছে, এটা হওয়ার কারণ লোকে বলছে যে স্পিন অরবিট কাপলিং, যে সমস্ত মলিকুলের স্পিন অরবিট কাপলিং খুব বেশি তাদের ক্ষেত্রে নাকি এই 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 জিনিসটা নাকি খুব বেশি হচ্ছে, এটা সবাই বলে, এটা 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 বলা যায়, এটা দেখে দেখা যায়। আচ্ছা, তার নাও হোয়াট হ্যাভ, তার মানে কি, তার মানে স্পিন অরবিট কাপলিং ইজ প্লেইং দ্য ক্রুশিয়াল রোল। তাহলে দেখো, তাহলে তাহলে হচ্ছে তাহলে ফ্লোরোসেন্স আমি বাড়াবো কি করে। আচ্ছা, ফ্লোরোসেন্স কেন হচ্ছে, ফ্লোরোসেন্স হচ্ছে মানে তার কারণ হচ্ছে একটা মলিকুল সে লাইট অ্যাবজর্ব করছে, করে সে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, অবশ্যই তার সবসময় প্রবণতা থাকবে সে লোয়ার ভাইব্রেশনাল লেভেলে আসতে চাইবে, সব এই লোয়ার স্টেটে মানে আবার ডিঅ্যাক্টিভেট হতে চাইবে, মানে তার এনার্জি কমাতে চাইবে, এটা তো যে কোনো মলিকুলের ধর্ম। তাই সেই জন্যই ফ্লোরোসেন্স হচ্ছে, মানে সে যাচ্ছে গিয়ে আবার লাইট ছেড়ে দিয়ে সে ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে স্টেবল হতে চাইছে, এবং সেই প্রসেসটাকে আমরা ফ্লোরোসেন্স বলছি, এবং তার মাঝে কি সব ব্যাপার স্যাপার আছে সেগুলো দেখে নিয়েছি। আচ্ছা, এবার ফ্লোরোসেন্সটা কি করে আমরা বাড়াতে পারি, তাহলে একটা বাড়াতে পারি, এই কম্পিটিং প্রসেসগুলোর প্রবাবিলিটি যদি কমিয়ে দিই তাহলে ফ্লোরোসেন্সটা বাড়তে পারে। সেটা কমাতে পারে কি, সেটা কমাতে পারি কি করে, মলিকুলটাকে ঠান্ডা করে, সিস্টেমটাকে ঠান্ডা করে, বা কোনো রিজিড সিস্টেম যদি ইউজ করি সেইভাবে। অথবা আমি ফ্লোরোসেন্স কি করে বাড়াতে পারি, আমি যদি এনার্জি গ্যাপটা যদি কমিয়ে দিই, মানে এক্সাইটেড স্টেট আর গ্রাউন্ড স্টেটের মধ্যে যত এনার্জি গ্যাপ কম হবে তত ফ্লোরোসেন্স তত বেশি হবে, কারণ ফ্লোরোসেন্সের তোমাদের অত ডিটেলিং এ তোমাদের সিলেবাসে নেই, কিন্তু যদি ফ্লোরোসেন্সের যে রেট অফ ফ্লোরোসেন্স সেই এটা যদি দেখো, সেই মানে এক্সপ্রেশনটা যদি দেখো, সেটা দেখা যাবে সেটা হচ্ছে ডিরেক্টলি তোমার রেট অফ ফ্লোরোসেন্সের এক্সপ্রেশন, মানে আমি কি বলবো, দাঁড়াও এখানে একটা পাতা নিই, যদি আমি জানি না আমার যে ল্যাপটপের ধরন কাজ করবে কিনা, মানে রেট অফ ফ্লোরোসেন্স যদি আমি বলি, মানে সেটাকে এরকম ভাবে নিউ এফ এটা দিয়ে দেখে, এইটাকে দেখানো হয় হচ্ছে মানে মানে এটা বেসিক্যালি লাইফ টাইম, মানে হ্যাঁ মানে ওই আর কি, মানে রেট অফ ফ্লোরোসেন্স বা বেসিক্যালি কোয়ান্টাম, এটা অবশ্য এখনো আমরা ডিফাইন করিনি এই জিনিসটা কি, মানে এটা ধরো যে কতটা ফ্লোরোসেন্স হচ্ছে সেটা আমরা একটু পরে ডিফাইন করব। এইটা বেসিক্যালি হয় রেট অফ ফ্লোরোসেন্স বাই রেট অফ ইন্টারসিস্টেম ক্রসিং, রেট অফ ভাইব্রেশনাল রিল্যাক্সেশন, তারপরে তোমার হচ্ছে রেট অফ আইএসসি প্লাস রেট অফ ফসফরাসেন্স, এইগুলো এইটা হয়। তার মানে দেখো এই জিনিসটা তুমি যত কমাতে পারবে এই জিনিসগুলো, মানে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন থাকার কথা না, ওইটা হবে না, সরি। মানে ইন্টারনাল কনভার্সন, তারপরে আইএসসি, তারপরে হচ্ছে ফসফরাসেন্স, এইগুলো। আচ্ছা, তাহলে দেখো এইগুলোর এই তিনটে তুমি যত কমাতে পারবে তাহলে
ফ্লুরোসেন্স হওয়ার প্রবাবিলিটি তত বেশি হবে, এই একটা ব্যাপার। আচ্ছা, এই জিনিসগুলোর প্রবাবিলিটি তুমি যত কমাতে পারবে কি করে, যে ওই এনার্জি গ্যাপ বিটুইন এক্সাইটেড স্টেট বাড়িয়ে আর এই কেএফটাকে বাড়াতে পারবে কি করে, এনার্জি গ্যাপ বিটুইন দ্য গ্রাউন্ড স্টেট অ্যান্ড ওই পার্টিকুলার এক্সাইটেড স্টেট যদি তুমি যত কমাবে এই রেটটা তত বেশি হবে, কারণ তত সহজে অ্যাবজর্পশন হওয়ার পর তত সহজে এমিশন হবে, অন্য কোনো দিকে তাকাবে না। ঠিক আছে, মানে ওই এনার্জি গ্যাপটা যত কমাবে তাহলে কেএফ will increase by decreasing the energy gap between higher excited state and ground state, এইটা একটা। আর এই মানে কেএফটা এইভাবে বাড়বে, অথবা ফাই এফ যেটা that will increase by decreasing the rate of other competing processes such as internal conversion, intersystem crossing, phosphorescence, etc. এইগুলো হবে। আর এই জিনিসটা কি করে হবে, এই জিনিসটা কি করে কমানো যাবে, বাই increasing the energy gap between excited states। আর এই জিনিসটা কি করে করানো যাবে, বাই মানে কুলিং ডাউন দ্য সিস্টেম, এইটা একটা। আর একটা হচ্ছে গিয়ে বাই ইনক্রিজিং the rigidity of the system, এইভাবে করা যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি ফ্লুরোসেন্সের ব্যাপারগুলো এইভাবে করা যাবে। আচ্ছা, নেক্সট আসলাম, তাহলে এই নেক্সট সেম কথাগুলোই আসতে পারে, ফসফোরেসেন্স আর ইন্টারসিস্টেম ক্রসিং, এই দুটো জিনিস হয় কি করে। সেটা বলছে যে ফসফোরেসেন্স বা ইন্টারসিস্টেম ক্রসিং যেটা হয় সেটা নাকি যার ক্ষেত্রে স্পিন অরবিট কাপলিং যত বেশি হবে তার ক্ষেত্রে নাকি এই জিনিসটা বেশি হয়। নাও হোয়াট অ্যাবাউট দ্য স্পিন অরবিট কাপলিং? স্পিন অরবিট কাপলিং আমরা জানি, মানে সেটা আর কি, মানে আমি আর কি এখানে খুবই করে বলেছি। স্পিন অরবিট কাপলিং কি করে বেশি হয়, এই মানে কি ব্যাপারটা, স্পিন অরবিট কাপলিং হচ্ছে বেসিক্যালি দ্য মানে ইন্টারাকশন বিটুইন দ্য অরবিটাল মোশন অফ এ ইলেকট্রন অ্যান্ড দ্য স্পিনিং মোশন অফ এ ইলেকট্রন, মানে ইলেকট্রনটা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে এই মোশনটা, এবং ইলেকট্রনটা নিজের চারিদিকে একটা ঘুরছে আর কি, নিজের চারিদিকে একটা ঘুরছে সেই মোশনটা। এই দুটো মোশন বেসিক্যালি মানে এই যে ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, সেটা হচ্ছে আর একটা চার্জ পার্টিকেলকে সেন্টারে রেখে একটা ইলিপ্টিক্যাল পাথওয়েতে ঘুরছে, তার ফলে যে একটা কারেন্ট, একটা মানে বেসিক্যালি জানো মানে একটা চার্জ পার্টিকেল যে এরকম ভাবে ঘুরলে একটা মানে একটা কারেন্ট জেনারেট হচ্ছে, কাইন্ড অফ একটা ব্যাপার, এটা একটা কারেন্ট লুপের মতো কাজ করে। তাহলে সেই কারেন্ট লুপের মতো যদি কাজ করে তাহলে সেখান থেকে তার যে মোশনের জন্য কিছু ভেক্টর জেনারেট বা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় আর কি, বেসিক্যালি একটা কারেন্ট জেনারেট করছে, এবং এই কারেন্টটা মানে চার্জ পার্টিকেল যেন এরকম ভাবে ঘুরছে তার জন্য কিছু একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। তাহলে একটা ফিল্ড হচ্ছে ওই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর একটা ফিল্ড হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই দুটো ম্যাগনেটিক ফিল্ড মানে এই যেই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে যে ব্যাপারটা, যেখান থেকে একটা ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যাচ্ছে, এইগুলো আমরা জানছি কোথা থেকে, মানে ইলেকট্রন যেটা একটা চার্জ পার্টিকেল যেটা এরকম ভাবে একটা সার্কুলার বা ইলিপ্টিক্যাল পাথওয়েতে যে ঘুরছে তার জন্য অ্যাজ ইফ যেন একটা কারেন্ট লুপ জেনারেট হচ্ছে, যেখান থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে এবং ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যাচ্ছে। এইটা আমাদের বায়ো-সাভার্ট ল এই জিনিসটা আমাদেরকে বলে, এটা কিন্তু হয়। আচ্ছা, তাহলে এই জন্য অরবিটাল মোশনের জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট
হচ্ছে স্পিন মোশনের জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট হচ্ছে। এই যে ম্যাগনেটিক মোমেন্ট বা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে, এই দুটো বেসিক্যালি ইন্টারঅ্যাক্ট করে আবার। সেই তার মানে স্পিন মোশন আর অরবিটাল মোশন এই দুটো ইন্টারঅ্যাক্ট করছে একে অপরের সাথে। এই ইন্টারঅ্যাকশনের জন্য যে ফিল্ডটা আবার জেনারেট হচ্ছে, যে ম্যাগনেটিক মোমেন্টটা জেনারেট হচ্ছে, সেটাকে বলে স্পিন অরবিট কাপলিং বা স্পিন অরবিট ম্যাগনেটিক মোমেন্ট। সেই স্পিন অরবিট কাপলিং এর জন্যই এই এত কিছু হয়। মানে কি, মানে সোজা ভাষায় যেটা বলা হয় যে সিংলেট স্টেটটা, যেটা আমি বলছি, যেটা আমি এতদিন ধরে আমরা বলে এসেছি যে ট্রিপলেট থেকে সিংলেট এই ট্রানজিশনটা সম্ভব নয়, স্পিন অনুযায়ী ফরবিডেন। কিন্তু এই যখন যে সমস্ত মলিকুলের ক্ষেত্রে এই স্পিন অরবিট কাপলিংটা ইম্পর্টেন্ট, কাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমি বেশি ডিটেলে যদি না যাই, তাহলে আমি বলতে পারি, দেখো এখানে লেখা আছে স্পিন অরবিট কাপলিং ইজ দ্য ইন্টারাকশন অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড ইট ইজ এ রিলেটিভিস্টিক এফেক্ট। এবার আমরা রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স পড়ি না, আমাদের অত ডিটেলে যেতে হবে না। এবং সেটা যদি আমরা ক্যালকুলেট করি, সেই ইন্টারাকশন এনার্জিটা এরকম একটা দেখতে হয়। মানে ওই স্পিন অরবিট কাপলিং এর জন্য, স্পিন মোশন আর অ্যাঙ্গুলার মোশনের, অরবিটাল মোশনের কাপলিং এর জন্য, ইন্টারাকশনের জন্য যে এনার্জিটা আমরা পাই, সেই এনার্জিটা দেখতে এরকম হয়, যেটা কি ইন্টারাকশন এনার্জিটা, সেটা হচ্ছে সামথিং কনস্ট্যান্ট ইনটু ডট প্রোডাক্ট অফ ওই তোমার হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর আর কি, এই দুটোর হয়। আচ্ছা, এই যে কনস্ট্যান্ট যেটা, এটাকে বলে স্পিন অরবিট কাপলিং কনস্ট্যান্ট। এইটা দেখতে আবার এরকম হয় Z/r³ ইন্টু গামা এল ইন্টু গামা এস আর দ্য জাইরোম্যাগনেটিক রেশিও, অরবিটাল জাইরোম্যাগনেটিক রেশিও, স্পিনার জাইরোম্যাগনেটিক রেশিও, সেগুলোর আলাদা আলাদা সব ডেফিনেশন আছে, সেই সব ডিটেলে যেতে হবে না। কিন্তু আসল কথাটা যেটা, এই জাইটা হয় হচ্ছে প্রপোর্শনাল টু Z/r³। আচ্ছা, এবার বোর থিওরি থেকে আমরা জানি যে আর যেটা, আর হচ্ছে 1/z হয়, আর প্রপোর্শনাল টু 1/z। তাহলে আর এর জায়গায় যদি 1/z বসিয়ে দাও, তাহলে এই জাই ইজ প্রপোর্শনাল টু Z³ হয়ে যাবে, এই Z⁴ হয়ে যাবে। তার মানে যার জেড যত বেশি, জেডটা হচ্ছে এখানে অ্যাটমিক নাম্বার আর কি, তাহলে যার জেড যত বেশি, তার মানে কি হেভিয়ার মলিকুলের জন্য, হেভিয়ার অ্যাটমগুলোর জন্য, এটা বেসিক্যালি অ্যাটমিক সিস্টেমের জন্যই আপাতত কথা বলা হচ্ছে। মলিকুলও সেম জিনিসটা হয়, কিন্তু যখনই আমরা বোর থিওরি বলছি, তখন এই 1 ইলেকট্রন টাইপ অফ সিস্টেমের জন্য ব্যাপারটা সত্যি হয়ে যাচ্ছে তো, কিন্তু অ্যাকচুয়ালি মলিকুলের জন্য সেম জিনিসটা হয়, কারণ ওই মানে এক একটা অ্যাটম নিয়েই তো মলিকুল তৈরি হয়েছে, তো তার জন্য সেম জিনিসটা হয় আর কি। তার মানে কি হচ্ছে যে স্পিন ইন্টারাকশন এনার্জি যেটা, বা স্পিন অরবিট কাপলিং কনস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে Z⁴ এর সাথে প্রপোর্শনাল। জেড হচ্ছে যেখানে অ্যাটমিক চার্জ বা অ্যাটমিক নাম্বার। তার মানে ফর হেভিয়ার অ্যাটম বা ফর হেভিয়ার মলিকুল হ্যাভিং, মানে কোন একটা মলিকুল যাতে এই হেভি অ্যাটম আছে, মানে একটা মলিকুল যাতে হেভি অ্যাটম আছে, যেমন হচ্ছে ধরো সালফার আছে, অক্সিজেন আছে বা ফ্লোরিন আছে, মানে কার্বন এর তুলনায়, কার্বন হাইড্রোজেনের তুলনায় হেভি অ্যাটম আর কি, একটা মলিকুল যাতে হেভি অ্যাটম আছে, বা আয়োডিন, ব্রোমিন, এই সমস্তগুলো আছে আর কি, বা আরো হেভি অ্যাটম আছে, তাদের ক্ষেত্রে এই স্পিন অরবিট কাপলিংটা ভীষণ ইম্পর্টেন্ট। তাদের ক্ষেত্রে ফসফরাসেন্স বা ইন্টারসিস্টেম ক্রসিং হওয়ার প্রবাবিলিটি বেশি। এবার স্পিন অরবিট কাপলিং কি করে এই জিনিসটাকে মানে করছে, এনহ্যান্স করছে ইন্টারসিস্টেম ক্রসিং এই ব্যাপারটাকে, যে সমস্ত মলিকুলের ক্ষেত্রে স্পিন অরবিট কাপলিং বেশি থাকছে, তাদের ক্ষেত্রে অ্যাজ ইফ যেন ওই সিঙ্গলেট স্টেটটার পিওর সিঙ্গলেট স্টেট বা ট্রিপলেট স্টেটটার পিওর ট্রিপলেট স্টেট থাকে না, ওই সিঙ্গলেট স্টেটে একটা মিক্সিং এসে যায় উইথ সাম ট্রিপলেট মিক্সিং, আর ট্রিপলেটে একটা মিক্সিং এসে যায় উইথ সাম সিঙ্গলেট ক্যারেক্টার আর কি। যে ক্যারেক্টার, যে মিক্সিংটা হওয়ার জন্য ওটার পিওর সিঙ্গলেট আর পিওর ট্রিপলেট থাকে না, ওই একটু একটু করে মিক্সিং ঢুকে যায়, সেই জন্য সেখানে বেসিক্যালি ওই ট্রানজিশনটা হতে পারে। সেই জন্য ওই ট্রানজিশন আর ওই স্পিন ফরবিডেন ট্রানজিশনটাই আর থাকে না, কারণ ওটার পিওর ব্যাপারটাই, পিওর ক্যারেক্টারটাই নষ্ট হয়ে যায়, ওটা একটা মিক্সিং এসে যায় ওটাতে, যে কারণে ওই ট্রানজিশনটা অ্যালাউড হয়ে যায়। তাহলে এই জন্য আমাদের ইন্টারসিস্টেম ক্রসিং আর ফসফরাসেন্স এই ব্যাপারগুলো হয়, মানে স্পিন অরবিট কাপলিং ইজ মোর সিগনিফিক্যান্ট ফর হেভি এলিমেন্ট। তাহলে এইভাবে স্পিন অরবিট কাপলিং এই হেভি এলিমেন্ট, এবং সেই জন্য হেভি এলিমেন্টের ক্ষেত্রেই ইন্টারসিস্টেম ক্রসিং আর হচ্ছে ফসফরাসেন্স হয়। তাহলে বোঝা গেল কার ক্ষেত্রে ফ্লোরোসেন্স হয়, কিভাবে ফ্লোরোসেন্স বাড়ানো যায়, কমানো যায়, আর কাদের ক্ষেত্রে হচ্ছে ফসফরাসেন্স হয়। তার মানে হেভি অ্যাটম যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্লোরোসেন্সের পরিমাণ কিছুটা কমে যাবে। কারণ কি, কারণ এই কম্পিটিং প্রসেস সাচ অ্যাজ ইন্টারসিস্টেম ক্রসিং, ফসফরাসেন্স, এগুলোর পরিমাণ বেড়ে যাবে। এগুলোর পরিমাণ যখনই বেড়ে যাচ্ছে,
তখনই তোমার হচ্ছে গিয়ে মানে ফ্লোরোসেন্সের কিছুটা ব্যাপার কমে যাবে, ওই অ্যাকর্ডিং টু দ্য রেট অফ দ্য ফ্লোরোসেন্স, মানে বেসিক্যালি কোয়ান্টাম ইল যেটা আমরা দেখবো কতটা ফ্লোরোসেন্স ভালো হতে পারে সেটা ডেফিনেশন অনুযায়ী। ঠিক আছে? তাহলে এই স্পিন অরবিট যখনই ফ্লোরোসেন্স মানে ফসফরাসেন্স বা ইন্টারসিস্টেম ক্রসিং নিয়ে কথা বলতে হবে, তখনই কিন্তু এই ফ্লোরোসেন্সের ব্যাপারটা নিয়ে মানে এই ইন্টারসিস্টেম ক্রসিংটা নিয়ে না, এই সরি স্পিন অরবিট কাপলিংটা না বললে কিন্তু মানে ওইগুলো নিয়ে যথেষ্ট কথা বলা হয় না। তো এইটাই আমি বলতে চেয়েছিলাম যে এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট, তার মানে হেভি মলিকুল, হেভি অ্যাটম বা মলিকুল হ্যাভিং হায়ার হেভি অ্যাটম, সেইগুলোর ক্ষেত্রে ইন্টারসিস্টেম ক্রসিং বা স্পিন অরবিট কাপলিং খুব সরি বা ফসফরাসেন্স ভীষণই ইম্পর্টেন্ট, ভীষণই ভালোভাবে হবে আর কি। ঠিক আছে? এবং ওই তারপরে যেগুলো বললাম এখানে এরকম কিছু কথাবার্তা লেখা আছে, কিন্তু সেগুলো এখন তোমাদেরকে বললে যারা এমএসসি তারা হয়তো কিছুটা রিলেট করতে পারবে, বা তোমরা যেহেতু বিএসসিরাও আছো তারা তোমরা কিন্তু এখন অত কিছু বললে বুঝতে পারবে না, সেই জন্য আমি আর অত ডিটেলে যাচ্ছি না। এই যে দেখো এখান থেকে আমি একটা বলতে পারি, এই যে দেখো এখানে একটা যেমন ডেটা লেখা আছে, এই যে এটা হচ্ছে স্পিন অরবিট কাপলিং কনস্ট্যান্ট, এই দেখো অ্যাটমিক নাম্বার পরপর বেড়েছে, স্পিন অরবিট কনস্ট্যান্টটা কিভাবে বেড়েছে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করেছে সামান্য অ্যাটমিক নাম্বার বাড়ার জন্য, এতটাই বেশি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে পড়ে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার, এইটা বলার ছিল। তাহলে জ্যাবলনস্কি ডায়াগ্রাম নিয়ে এবার মোটামুটি বলা হলো, আর ওই লেখা রিলেটেড জিনিসগুলো আমি পাঠিয়ে দেবো আজকে এই ক্লাসের পরে। আচ্ছা, এইবার পরেরটা দেখা যাক। দাঁড়াও আমি আসছি আসছি। আচ্ছা, এবার হচ্ছে ফটোকেমিস্ট্রি, এটাই আসা যাক। তাহলে ফটোকেমিস্ট্রিতে কি বলেছি, কোনটা বলেছিলাম যে মলিকুলটা এক্সাইটেড স্টেটে যাওয়ার পর যদি কোনো কেমিক্যাল প্রসেসে করে তাহলে তাকে সেখান থেকে সেই প্রসেসটাকে বলে ফটোকেমিস্ট্রি। The photochemistry deals with rates and mechanism of a chemical or physical process which is induced by UV visible light, মানে UV visible light দিয়ে প্রথমে এক্সাইটেড হচ্ছে, তারপরে যদি আর কি কোনো রিয়াকশান করে, সেটাই হচ্ছে ফটোকেমিক্যাল প্রসেস বা ফটোকেমিস্ট্রি, সেখান থেকে পাওয়া যায়। তো এবং সেক্ষেত্রে তার ওই ওয়েভ লেন্থটা মোটামুটি 200 থেকে 800 ন্যানোমিটারের মতো হয়। আচ্ছা, সেই ফটোকেমিস্ট্রি বা ফটোকেমিক্যাল প্রসেসের দুটো ইম্পর্টেন্ট ল আছে, যেটা আমরা প্রথম দিনই বলেছিলাম, গ্রথাস ড্রাপার ল আর স্টার্ক আইনস্টাইন ল। গ্রথাস ড্রাপার ল বলে যে only that part of the incident electromagnetic radiation which is actually absorbed by the reactant molecule is responsible or effective in producing any chemical change, মানে তুমি যতটা লাইট দিচ্ছ পুরোটা লাইটই যে ব্যবহার হবে সেরকম নয়, সেই লাইটের খুব সামান্য পার্টই একমাত্র ওই মানে চেঞ্জটা করার জন্য মানে রেসপন্সিবল হবে, সেই একটা ব্যাপার। অ্যান্ড দ্য রিভার্স অফ গ্রথাস ড্রাপার ল ইজ নট ট্রু আর কি। তাহলে এইটা। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে, এবং এখানে আরেকটু লেখা আছে যে আফটার অ্যাবজর্বিং লাইট দ্য রিয়াক্ট্যান্ট মলিকুল ডাজ নট নেসেসারিলি প্রডিউস এনি ফটোকেমিক্যাল চেঞ্জ, দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট অ্যাবজর্বড মলিকুল আন্ডারগোজ ফটোফিজিক্যাল প্রসেস অ্যান্ড হেন্স ডিঅ্যাক্টিভেটেড টু ইটস ইনিশিয়াল স্টেট উইদাউট প্রডিউসিং এনি কেমিক্যাল চেঞ্জ। এটা হতে পারে, মানে গথাস ড্রাপারলা বলছে যে যতটা লাইট পাঠাচ্ছি পুরো লাইটটাই যে মানে ওর রিয়াকশন করবে সেরকম নয়, খুব সামান্য পার্ট অফ দ্য লাইটই বা কিছু পার্ট অফ দ্য লাইটই একমাত্র রিয়াক্ট্যান্ট মলিকুলগুলোকে প্রোডাক্টে কনভার্ট করতে পারে। আবার অন দ্য আদার হ্যান্ড এটাও সত্যি যে আমি লাইট পাঠাচ্ছি মানেই যে সে প্রোডাক্টে কনভার্ট হবে সেরকম নয়, সে আবার লাইটটাকে ডিকে করে মানে লাইটটাকে ছেড়ে দিয়ে গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে পারে, যেটা হচ্ছে ফটোফিজিক্যাল প্রসেস।
আর একটা ছিল যে স্টার্ক আইনস্টাইন ল, যেটা বলেছিল যে একটা মলিকুল একটা টাইমে একটাই ফোটন অ্যাবজর্ব করবে, মানে অ্যাট এ টাইমে একটা ফোটনই অ্যাবজর্ব করে। তো ইচ লাইট অ্যাবজর্বিং মলিকুল ইন এ ফোটোকেমিক্যাল রিয়াকশন অ্যাবজর্ব অনলি ওয়ান কোয়ান্টা অফ লাইট, মানে ওয়ান ফোটন আর কি, অ্যাট এ টাইম টু প্রডিউস ফোটোকেমিক্যাল চেঞ্জ। এই দুটো আমরা বলে নিয়েছিলাম, এখানে একবার রিভাইজ করে নিলাম। আচ্ছা, তারপরে এই যে এই সমস্তগুলো এগুলো করেছিলাম, করে এবার হচ্ছে এবার এই ফোটোকেমিক্যাল রিয়াকশানে আমরা যাচ্ছি। এবার ফোটোকেমিক্যাল রিয়াকশান হতে গেলে কত, মানে বেসিক্যালি কত রকমের ট্রানজিশন হয় সেটা আমরা দেখেছিলাম, যে টোটাল 4 রকমের ট্রানজিশন হতে পারে, মানে 4 রকমের ট্রানজিশন হয়, মানে ইলেকট্রন অ্যাবজর্পশন হয়, সেই অ্যাবজর্পশনগুলোর মধ্যে কোথায় ফোটোকেমিক্যাল প্রসেস হতে পারে আর কোথায় পিওরলি ফোটোফিজিক্যাল প্রসেস হবে, সেই জিনিসগুলো দেখে নিয়েছিলাম। তো এইখানে সেইগুলো একটুখানি জিস্ট করা আছে, যে দেয়ার ইজ লাইট অ্যাবজর্বিং প্রসেস অফ ফোটোকেমিক্যাল রিয়াকশন, this is the primary process of photochemical reaction, this is the light absorbing process of photochemical reaction, যেটাকে প্রাইমারি প্রসেস বলে। This process obeys the Stark-Einstein's law or the law of photochemical equivalence, and there are 4 types of primary processes which has been discussed in previous lecture, যেটা আমি বললাম। আচ্ছা, এবার সেকেন্ডারি প্রসেস যেখানে লাইটের কোনো রোল নেই, সেকেন্ডারি প্রসেস বা ডার্ক প্রসেস যেখানে লাইটের কোনো রোল নেই, মানে প্রাইমারি প্রসেস করে, মানে এবার আমি পুরোটাই ফোটোকেমিক্যাল প্রসেস নিয়ে কথাবার্তা বলছি। তাহলে ফোটোফিজিক্যাল প্রসেস মানে কি প্রসেস নিয়ে হয়, প্রাইমারি প্রসেস অ্যান্ড সেকেন্ডারি প্রসেস, যেখানে সেকেন্ডারি প্রসেসটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন প্রসেস, সেটা হচ্ছে বাই এমিটিং হিট অথবা বাই এমিটিং লাইট। আর ফোটোকেমিক্যাল প্রসেস কি হবে, সেম প্রাইমারি প্রসেস অ্যান্ড দ্য সেকেন্ডারি প্রসেস, বাট যেখানে সেকেন্ডারি প্রসেসটা হচ্ছে ডার্ক প্রসেস, বাট যেখানে কিছু রিয়াকশন ঘটছে। রিয়াকশনটা কিভাবে ঘটছে, মানে বেসিক্যালি প্রথমে লাইট নিয়ে এক্সাইটেড হয়েছে, তারপরে কিছু রিয়াকশন করছে, সেটাকে সেকেন্ডারি প্রসেস বা ডার্ক প্রসেস বলে ফর ফোটোকেমিক্যাল প্রসেস। তাহলে সেকেন্ডারি প্রসেস অফ এ ফোটোকেমিক্যাল রিয়াকশন, after absorbing light the reactant molecules may produce free radicals or ions. These activated species, মানে free radicals or ions, may undergo further reaction in absence of any light. They are the secondary process of a photochemical reaction. Secondary process of a photochemical reaction is a dark process. যেমন বলছে, ধরো এরকম একটা উদাহরণ যদি থাকে, প্রথম স্টেপটাকে বলে ইনিশিয়েশন স্টেপ, যে HI আছে সেটা H নিউ নিয়ে H প্লাস I করলো, এটা হচ্ছে প্রাইমারি প্রসেস। এই যে H রেডিকাল আর I রেডিকাল তৈরি করলো, এইবার এরা কি করবে, এটাকে বলে প্রোপাগেশন স্টেপ। এই H আবার HI এর সাথে রিয়াকশন করবে, করে H2 প্লাস I করবে, এই I আবার I এর সাথে রিয়াকশন করবে, করে I2 তৈরি করবে। প্রোপাগেশন আর টার্মিনেশন স্টেপ বলে এগুলোকে, এগুলো হচ্ছে সেকেন্ডারি স্টেপ। তারপরে এটা হলো, তাহলে ওভারঅল রিয়াকশনটা কি হলো, যে বেসিক্যালি এই 2HI থেকে H2 প্লাস I2 হলো, 2HI থেকে H2 প্লাস I2 হলো, এটা হচ্ছে গিয়ে ওভারঅল রিয়াকশন। এটা হলো, মানে এই রিয়াকশনটা যদি ফোটোকেমিক্যাল রিয়াকশন হয় তাহলে এর মাধ্যমে হবে, প্রাইমারি প্রসেসে ও লাইটটা অ্যাবজর্ব করলো, করে এক্সাইটেড হলো, হয়ে এক্সাইটেড স্টেটে গিয়ে অনেক কিছু করতে পারে, করে টোরে আলটিমেটলি H2 আর I2 তৈরি করলো। এটা হচ্ছে একটা ফোটোকেমিক্যাল প্রসেস। আচ্ছা, এই ফোটোকেমিক্যাল প্রসেসের জন্য, মানে ফোটোকেমিক্যাল প্রসেসটা কতটা ভালো হচ্ছে বা না হচ্ছে, বা ইভেন ফোটোফিজিক্যালের ক্ষেত্রেও একটা প্রসেস কতটা ভালো হচ্ছে না হচ্ছে, সেটাকে মেজার করা হয় কোয়ান্টাম ইল্ড দিয়ে। এই কোয়ান্টাম ইল্ডটা কি, কোয়ান্টাম ইল্ড আর কোয়ান্টাম এফিসিয়েন্সি, এটা কি, নাম্বার অফ রিয়াক্ট্যান্ট মলিকুল ডিসঅ্যাপিয়ার্ড পার ফোটন অ্যাবজর্ব, মানে প্রত্যেকটা ফোটনের জন্য যতগুলো রিয়াক্ট্যান্ট মলিকুল ডিসঅ্যাপিয়ার করলো, মানে রিয়াক্ট্যান্ট মলিকুলটা ভেঙে গেল, তার মানে প্রোডাক্ট তৈরি করবে হয়তো, তাহলে প্রত্যেকটা ফোটন যদি প্রোডাক্ট তৈরি না করে তাহলে সেটাও একটা মানে আর কি বলবো লিমিটেশন, সেটাও কাউন্ট করতে হবে, করে টোরে ব্যাপারটা দেখতে হবে যে যতগুলো ফোটন অ্যাবজর্ব হয়েছে সেই ততগুলো ফোটন অ্যাকচুয়ালি কতটা কি করতে পেরেছে, সেই ব্যাপারটাকে বোঝা, সেটাকে দেখানো হয় কোয়ান্টাম ইল্ড দিয়ে। যে তাহলে কি, যে নাম্বার অফ রিয়াক্ট্যান্ট মলিকুল ডিসঅ্যাপিয়ার্ড বাই নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব, মানে ফাইটা, এই কোয়ান্টাম ইল্ড বা ফাইটা হচ্ছে নাম্বার অফ রিয়াক্ট্যান্ট মলিকুলস ডিসঅ্যাপিয়ার্ড প্রত্যেকটা ফোটন অ্যাবজর্বের জন্য, এটা হচ্ছে ব্যাপার, বাই নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব। তাহলেই হয়ে গেল বেসিক্যালি প্রত্যেকটা ফোটনের জন্য কতগুলো রিয়াক্ট্যান্ট মলিকুল ডিসঅ্যাপিয়ার করেছে, এইভাবে ডিফাইন করা হয়। অথবা এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে, ধরো আমি যদি এটাকে এরকম করি, পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম দিয়ে যদি উপর নিচে ভাগ করে দিই, তাহলে নাম্বার অফ রিয়াক্ট্যান্ট মলিকুল ডিসঅ্যাপিয়ার পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম,
বাই নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম। এটা যদি হয় তাহলে এটা কি হয়ে যাবে, এই নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকুল ডিসঅ্যাপিয়ার পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম যেটা হবে সেটা বেসিক্যালি নাম্বার ডেনসিটি। তাহলে সেটাকে আমি এন টিল্ডা অফ রিঅ্যাক্ট্যান্ট দিয়ে লিখলাম বাই পার ইউনিট টাইম মানে ডিটি, আর ডিসঅ্যাপিয়ার মানে একটা মাইনাস আছে, তাহলে ওপরটাকে আমি মাইনাস ডিএন টিল্ডা রিঅ্যাক্ট্যান্ট বাই ডিটি দিয়ে করতে পারি, বাই এ দেখো নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম এইটা, অথবা নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এটাকে বলে আই অ্যাবজর্পশন। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমি যদি ধরো এরকম যদি আমি ধরো একটা কিউব টাইপ অফ সিস্টেম নিই, তাহলে তার ভলিউম কত হবে, ওয়ান মানে কিউব মানে বলছি আমি যদি ইউনিট মানে বেসিক্যালি মানে 1 সেন্টিমিটার লেন্থের মানে এজ লেন্থের একটা যদি কিউব নিই, হ্যাঁ মানে একটা যদি এরকম ভাবে নিই, তাহলে তার ভলিউম কি হবে 1 সেমি কিউব, আর তার কি হবে, তার তোমার হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া কি হবে 1 সেমি স্কোয়ার। তার মানে বেসিক্যালি আমি মানে 1 দিয়ে ভাগ করছি, সেমি কিউব হোক বা সেমি স্কোয়ার হোক আমি 1 দিয়ে ভাগ করছি, ওরকম যদি নিই তাহলে সেই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে মানে ওই মানে একক সিস্টেমের ক্ষেত্রে আমার ওই মানে নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম করি কি পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া করি, একই আসবে, ইউনিটটা হয়তো আলাদা আসবে বাট ব্যাপারটা একই আসবে, কারণ আলটিমেটলি তো আমি 1 দিয়ে করছি। তাহলে ওই নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এটাকে আবার বলা হয় আই অ্যাবজর্পশন মানে ইন্টেন্সিটি অফ অ্যাবজর্পশন। তো সেইটাকে ওই ওই ওরকম টাইপ অফ সিস্টেম যদি অ্যাজ ফর এক্সাম্পল নেওয়া হয় তাহলে এটাকে বেসিক্যালি আই অ্যাবজর্পশন দিয়ে লেখা যায়। তার মানে কোয়ান্টাম ইল যেটা হলো সেটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ার অফ মলিকুল মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকুল বাই আই অ্যাবজর্পশন, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ব্যাপার। এটা এইভাবে ফাইকে সব থেকে ভালো হচ্ছে প্রথমটাই, নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকুল ডিসঅ্যাপিয়ার বাই টোটাল নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে ইফ প্রাইমারি প্রসেস বি দ্য অনলি প্রসেস অফ এ ফটোকেমিক্যাল রিয়াকশন দেন অ্যাকর্ডিং টু স্টার্ক আইনস্টাইনস ল, মানে যদি প্রাইমারি প্রসেসেই শেষ হয়ে যায় সেকেন্ডারি প্রসেস না থাকে, মানে যতটা ফোটন দিলাম যতগুলো ফোটন দিলাম পুরোটাই আমার হচ্ছে এক্সাইটেড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ফাইটা সবসময় 1 হবে, দেন কোয়ান্টাম ইল্ড ফাই শুড বি ইকুয়াল টু 1, তাই হবে কারণ আমার প্রাইমারি প্রসেসে কি হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট মলিকুল লাইট নিচ্ছে নিয়ে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, যদি প্রত্যেকটা ফোটন প্রত্যেকটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুলকে এক্সাইটেড স্টেটে পাঠিয়ে দেয় তাহলে আমার এই ওপরটা আর এটা সেম হয়ে যাবে, মানে কতগুলো রিঅ্যাক্ট্যান্ট মলিকুল এক্সাইটেড স্টেটে উঠলো বাই কতগুলো ফোটন, প্রত্যেকটা ফোটন প্রত্যেকটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুলকে যদি কাজ করায় একদম এক্সাইটেড স্টেটে পাঠায় তাহলে তো আমার এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, বাট সেটা হয় না সবসময়, বাট ইন অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট কোয়ান্টাম ইল মে বি গ্রেটার দ্যান 1 অর লেস দ্যান 1। এবার রিজন ফর কোয়ান্টাম ইল ফাই লেস দ্যান 1, after absorbing photon the reactant molecule is electronically excited মানে যেটা প্রাইমারি প্রসেস, বাট ইনস্টেড অফ ইনিশিয়েটিং এনি কেমিক্যাল রিয়াকশন ইট মে আন্ডারগো ফটোফিজিক্যাল প্রসেস অ্যান্ড ক্যান ডিকে ইনটু দ্য গ্রাউন্ড স্টেট, এটা হতে পারে যেটা এতক্ষণ পড়ে আসলাম একটু আগে অবধি, যেমন ফ্লোরোসেন্স ফসফোরেসেন্স ডিকে ক্যান বি রেডিয়েটিভ, এম স্টার থেকে এম প্লাস এইচ নিউ প্রাইম হতে পারে, ফ্লোরোসেন্স ফসফোরেসেন্স ক্যান বি নন রেডিয়েটিভ, এম প্লাস হিট হতে পারে, ইন্টারনাল কনভার্সন ইন্টার সিস্টেম ক্রসিং এটসেট্রা, এবং সেক্ষেত্রে যেমন হচ্ছে ফোটো ডিএসোসিয়েশন অফ অক্সালিক অ্যাসিড সেন্সিটাইজড বাই ইউরানিল আয়ন, এইটা হচ্ছে এই টাইপ অফ রিয়াকশন যার ক্ষেত্রেই বাকি প্রসেসগুলো অনেক মানে বেশি হয়, যে কারণে তার মানে কি হচ্ছে যতগুলো ফোটন অ্যাবজর্ব হয়েছে প্রত্যেকটা ফোটনই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলকে প্রোডাক্টে কনভার্ট করতে পারেনি, সেই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলগুলো এক্সাইটেড হওয়ার এক্সাইটেড যাওয়ার পর আবার ডিঅ্যাক্টিভেট হয়ে নিজের আগের জায়গায় ফিরে এসছে, তার মানে অন্য কিছু দেয়নি, তার মানে বেসিক্যালি ডিসঅ্যাপিয়ার করেছিল করে তো আবার এই মানে রিঅ্যাকশন মিডিয়ামে ফিরে আসছে রিঅ্যাক্ট্যান্ট হিসেবে, তার মানে প্লাস মাইনাস হয়ে গিয়ে ওটা কাউন্ট হচ্ছে না, ওইগুলো যাচ্ছে না, তাহলে অনেকটা কিন্তু ফোটন তো কাউন্ট হচ্ছে ওগুলোতে, রিঅ্যাক্টর মলিকুল ওপরেরটা কাউন্ট হচ্ছে না বাট ফোটন তো কাউন্ট হচ্ছে, ফোটনের সংখ্যা তো বেশি বেড়েই যাচ্ছে, তাহলে আলটিমেটলি ফাইটা কমে যাচ্ছে। এই টাইপের রিয়াকশনগুলোর ক্ষেত্রে ফটোফিজিক্যাল প্রসেস যেখানে ইম্পর্টেন্ট হচ্ছে সেখানে আলটিমেটলি ফাইটা কমে যাচ্ছে, যেমন একটা উদাহরণ হচ্ছে এইটা, এটা আমরা পড়বো পরে। আর রিজন ফর কোয়ান্টাম ইল্ড যেখানে ফাইটা গ্রেটার দ্যান 1 হয়, মানে কোয়ান্টাম ইল্ড গ্রেটার দ্যান 1,
After absorbing a single photon, when free radical or ions are formed, then these activated species may undergo secondary process and can transform huge number of reactant molecule into product. সেক্ষেত্রে ফাইটা গ্রেটার দেন 1 হবে, মানে যে ক্ষেত্রে ফটোফিজিক্যাল প্রসেস কম হচ্ছে কিন্তু ফটোকেমিক্যাল প্রসেস অনেক অনেক বেশি হচ্ছে, তার মানে অনেক অনেক বেশি রিঅ্যাক্ট্যান্ট মলিকুল প্রোডাক্টে কনভার্ট হচ্ছে এবং ফোটনও তত বেশি দেওয়া হচ্ছে করে উপরের পার্টটা অনেকটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ফাইটা গ্রেটার দেন 1 হতে পারে। যেমন এই যে 2HI থেকে H2+I2 হচ্ছে মানে লাইটের মাধ্যমে, এর ক্ষেত্রে ফাইটা 2 হয়। তারপরে H2+Cl2 থেকে 2HCl হচ্ছে, এক্ষেত্রে ফাইটা 10⁶ হয়। হ্যাঁ, এরকম টিপিক্যাল ভ্যালুজ অফ ফাই মে বি উইদিন 0.04 টু 10⁶, এতটাই ম্যাক্সিমাম হতে পারে, মানে যে কোনো আর কি ছোট থেকে বড় অবধি এটা হতে পারে আর কি। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে মানে এরকম আর কি। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, বেসিক্যালি রেডিক্যাল জেনারেট হচ্ছে না, এগুলো রেডিক্যাল জেনারেশনের মাধ্যমে যাচ্ছে। রেডিক্যাল জেনারেট হলে সেই সব রিয়াকশন ভীষণ রিয়াক্টিভ হয়, ওগুলো মানে আরো বেশি রিয়াকশন করতে চায়, তো সেই জন্য সেইগুলোর ক্ষেত্রে কোয়ান্টাম ইল্ড অনেক বেশি হচ্ছে। তারপরে বলছে এক্সাম্পল অপশন রিয়াকশন হ্যাভিং ফাই ইকুয়ালস টু 1, যেমন হচ্ছে ওজন থেকে অক্সিজেনের যে ডিকম্পোজিশন হচ্ছে সেটার ক্ষেত্রে দেখা যায় যে ফাইটা 1 হয়। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে ঠিক আছে, এগুলো তো বুঝলাম, তাহলে আমি ফাইটা দেখলাম যেটা, যে ফাইটা আমার কি করে হচ্ছে দেখলাম যে কি বলে ফাইটাকে আমি কি করে করতে পারি, যে নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকুল ডিসঅ্যাপিয়ার্ড বাই নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব। এই নাম্বার অফ ফোটন কতগুলো ফোটন অ্যাবজর্ব করেছে সেটা আমরা কি করে এবার ক্যালকুলেট করব, সেই প্রসেসটাকে বলা হয় কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি, মানে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব, এটাকে বলে কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি। কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি বলে যে এই প্রসেসে নাম্বার অফ ফোটন, কতগুলো নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব করেছে একটা পার্টিকুলার মলিকুল বা একটা পার্টিকুলার রিঅ্যাকশন সিস্টেম, সেটা এইভাবে ডিটারমাইন করা হয়। ইট ইজ দ্য কেমিক্যাল মেথড ফর দ্য ডিটারমিনেশন অফ নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব, এক্সপেরিমেন্টাল মেথড। ইন দ্য মেথড উই এমপ্লয় এ ফটোকেমিক্যাল রিঅ্যাকশন হুজ কোয়ান্টাম ইল্ড ইজ নোন। মানে ওই যে কোয়ান্টাম ইল্ডটা জানা হয়েছে, কোনো একটা রিঅ্যাকশন যেটার কিন্তু কোনোভাবে আমি কোয়ান্টাম ইল্ডটা জানি। এবার কোয়ান্টাম ইল্ড জানার তো এই একটাই পদ্ধতি, শুধুমাত্র এই একটা ইকুয়েশন এখানেই ফেলতে হবে, এখানে ফেলতে গেলেই আমার নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব লাগছে, সেরকম তো ব্যাপার নয়। কোয়ান্টাম ইল্ডও অনেক রকম ভাবে একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, সেটা জানা যায় কোয়ান্টাম ইল্ডও। হ্যাঁ, এবার আমি হয়তো কোনো রকম মানে কোনোভাবে ওই আরো অন্য প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে আমি জেনেছি কোয়ান্টাম ইল্ড কি, যেখানে ওই নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব কতটা করেছে সেটা ডিরেক্টলি ইনভলভ না, সেটা আমার লাগেনি, আমি অন্য প্রসেসের মাধ্যমে আমি কোনো একটা রিয়াকশন যার কোয়ান্টাম ইল্ড জানি, তাহলে যদি সেটা জানি তাহলে আমি তার সেক্ষেত্রে কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রির মাধ্যমে তার জন্য কতটা নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব হয়েছে ওই আগের রিয়াকশন ইকুয়েশনটা দিয়ে বার করে নিতে পারি। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে বলছে যে one of the most common photochemical reaction is used for this purpose is the dissociation of oxalic acid sensitized by uranyl ion। কি করে, যে এই যে অক্সালিক অ্যাসিড যেটা আছে না, এইটা ওই ইউভি ভিজিবল যে রেঞ্জ তাতে লাইট অ্যাবজর্ব করে না, লাইট অ্যাবজর্ব না করলেও এক্সাইটেড হয় না এবং বাকি কোনো কিছুই করে না। তাহলে সেই জন্য কি করতে হয়, সেটা ইউরানিল আয়ন ইউজ করা হয়। ইউরানিল আয়ন এইটা হচ্ছে লাইট অ্যাবজর্ব করে, লাইট অ্যাবজর্ব করে এক্সাইটেড স্টেটে যায়। এবার যখনই এক্সাইটেড স্টেটে গেল, ওই এক্সাইটেড ইউরানিল আয়নটা ভীষণই রিয়াক্টিভ, ওই এক্সাইটেড ইউরানিল আয়নটা অক্সালিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে হচ্ছে ওই মানে এনার্জির আদান প্রদান করে অক্সালিক অ্যাসিডকে আলটিমেটলি কার্বন মনোঅক্সাইড আর কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করে। এটা হচ্ছে ব্যাপার। মানে অক্সালিক অ্যাসিড নিজে কিছু, মানে দেখবে অক্সালিক অ্যাসিডে সে সাদা রং হয়, মানে অক্সালিক অ্যাসিড নিজে কিছু মানে অ্যাবজর্ব করে না, ওর কালার দেখবে সাদা হয়, ও কোনো অ্যাবজর্ব করে না, কিছু করে না। কিন্তু ইউরানিল আয়ন যেটা, সেইটা অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করে এবং সেই যে এক্সাইটেড ইউরানিল আয়নটা অক্সালিক অ্যাসিডের সাথে রিয়াকশনটা করে এই রিয়াকশনটা দেয়। এখানে সেটাই লেখা আছে, UO2 প্লাস H নিউ থেকে UO2 2 প্লাস স্টার হলো, মানে এক্সাইটেড স্টেটে গেল, এই এটা অক্সালিক অ্যাসিডে রিয়াকশন করে ও আবার আলাদা হয়ে গেল, ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, আর ওর এনার্জিটা অক্সালিক অ্যাসিডকে ট্রান্সফার করে দিল, যে এনার্জির মাধ্যমে এই বন্ডগুলো ভেঙে গিয়ে কার্বন মনোঅক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O হলো।
তাহলে ওভারঅল রিয়াকশনটা দেখতে এরকম দাঁড়ালো, কারণ তো এটা তো মানে এর মতো কাজ করলো, ক্যাটালিসিসের মতো কাজ করলো। তাহলে ক্যাটালিসিসের মতো কাজ করলো ইন প্রেজেন্স অফ লাইট, এই জন্য এটাকে বলা হয় সেন্সিটাইজার বা ফোটো সেন্সিটাইজার, অ্যাজ ইফ যেন এই রিয়াকশনটাকেও সেন্সিটাইজ করলো, বাট কার সাহায্য নিয়ে? লাইটের সাহায্য নিয়ে, ফোটনের সাহায্য নিয়ে। সেই জন্য এই টাইপ অফ রিয়াকশনগুলোকে বলা হয় ফোটো সেন্সিটাইজ রিয়াকশন। আর এই ইউরানিল আয়ন এইরকম এই মলিকুলগুলোকে বলা হয় বা এইগুলোকে বলা হয় ফোটোসেন্সিটাইজার। তাহলে এটা কিন্তু দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফোটোসেন্সিটাইজ রিয়াকশন ওয়্যার দ্য ইউরানিল আয়ন ইজ দ্য ফোটোসেন্সিটাইজার। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এই রিয়াকশনের ক্ষেত্রে কোয়ান্টাম ইল্ড হয় 0.57, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যেটা আমরা জানি কোয়ান্টাম ইল্ডটা আমরা জেনে নিয়েছি কোনোভাবে, কিভাবে 0.57 হয় পরে দেখবো, আপাতত এখন দেখে জেনে নিয়েছি এইটা। এবং এবং তাহলে এখন ফাই হচ্ছে নাম্বার অফ অক্সালিক অ্যাসিড মলিকুল ডিসঅ্যাপিয়ার বাই নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব। এবার তাহলে নাম্বার অফ ফোটন অ্যাবজর্বটা কি হবে? এই নাম্বার অফ অক্সালিক মলিকুল ডিসঅ্যাপিয়ার বাই ফাই আমরা অলরেডি জানি, অন্য কোনো উপায়, তাহলে এখান থেকে নাম্বার অফ ফোটন অ্যাবজর্ব বার করে নিতে পারবো। এই প্রসেসটাকে বলে কেমিক্যাল অ্যাক্টিনোমেট্রি। তাহলে নাম্বার অফ অক্সালিক, এবার নাম্বার অফ অক্সালিক অ্যাসিড মলিকুল ডিসঅ্যাপিয়ার সেটা কি করে করতে পারবে? সেটা প্যারাম্যাগনেটিক টাইট্রেশন করে করতে পারবে। মানে নাম্বার অফ অক্সালিক অ্যাসিড যেটা তুমি আগে প্রথমে ওই উডানিল আয়নের সাথে ওই ব্যাপারটা করে ওই এনার্জিটা ট্রান্সফার হয়ে গেল, করে এবার ওই অক্সালিক অ্যাসিডটাকে নিতে হবে, নিয়ে যদি প্যারাম্যাগনেটোমেট্রি মানে KMnO4 দিয়ে টাইট্রেশন করি, তাহলে জানতে পারবো কতগুলো মলিকুল ডিসঅ্যাপিয়ার হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার এইটা। এবার তাহলে যেটা বললাম ফটোসেন্সিটাইজ রিয়াকশন, যে ইন মেনি ফটোকেমিক্যাল রিয়াকশন দ্য রিয়াক্ট্যান্ট মলিকুল ডাজ নট আন্ডারগো ফটোকেমিক্যাল চেঞ্জ অ্যাজ ইট ক্যানট অ্যাবজর্ব লাইট ইন দ্য ডিজায়ার্ড ওয়েভলেন্থ। যেটা বললাম, ওই অক্সালিক অ্যাসিডটার কালার দেখবে সাদা হয় এবং ও কিছুই অ্যাবজর্ব করে না, ওই পার্টিকুলার ওয়েভলেন্থও অ্যাবজর্ব করে না, হয়তো অন্য ওয়েভলেন্থে অ্যাবজর্ব করে, যেখানে কিন্তু আমাদের তো ভিজিবল রেঞ্জের মধ্যে হতে হবে, না হলে তো কোনো লাভ নেই, ওই জন্য অ্যাবজর্ব করে না। তো এটা বলছি ইট ক্যানট অ্যাবজর্ব লাইট ইন দ্য ডিজায়ার্ড ওয়েভলেন্থ। ইন সাচ কেসেস, মানে বেসিক্যালি এমন নয় যে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে, এবার তাহলে প্রশ্ন আসবে যে তুমি তো বলেছিলে যে ইলেকট্রনিক যে কোনো মলিকুল ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে সাড়া দেয়, এও সাড়া দেয়, কিন্তু তুমি হয়তো দেখবে যে এই সি বললাম কি বললাম সি ডবল, মানে যদি আমার কিটো গ্রুপ থাকে বা ওইচ গ্রুপ থাকে, সেক্ষেত্রে কি টাইপ অফ স্টেট থাকতে পারে? প্রথমেই বলেছি এন পাই স্টার টাইপ অফ স্টেট থাকে বা পাই টু সিগমা স্টার টাইপ অফ স্টেট থাকে। এই এন টু পাই স্টার, পাই টু সিগমা স্টার, এগুলোর ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল যদি দেখো, এগুলো সিমেট্রিক্যালি ফরবিডেন ট্রানজিশন। সে আগের দিন বলেছিলাম ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল কিভাবে দেখতে হয়, যে ধরো মাঝখানের অপারেটরটা সবসময় ইউ সিমেট্রির অপারেটর, এবার তোমার এন অরবিটাল যদি হয় তাহলে ওটাও ইউ সিমেট্রির অরবিটাল, আর পাই স্টার অরবিটাল যেটা সেটাও তোমার হচ্ছে, সেটা হচ্ছে জি সিমেট্রির অরবিটাল। তাহলে তুমি যদি ডিরেক্ট প্রোডাক্ট নাও তাহলে ইউ ইন্টু জি এরকম ভাবে একটা ব্যাপার হবে। আচ্ছা, এনটা মানে জি সিমেট্রির হয় যতদূর সম্ভব, সেই জন্যই এন টু পাই স্টার হয় হচ্ছে তাহলে জি ইন্টু জি এরকম একটা হবে। তাহলে জি ইন্টু ইউ হয়ে যাচ্ছে, আর ইউ ইন্টু জি আবার ইউ হয়ে যাচ্ছে, মানে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটাকে তো সিমেট্রিক হতে হবে, জি হতে হবে, তাহলেই একমাত্র ওটা পসিবল। ওই এন টু পাই স্টার টাইপ অফ ট্রানজিশনে ওটা পসিবল হয় না, ওটা ইউ হয়ে যায়, সেই জন্য টিএমআইটা স্পেকট্রোস্কোপিক্যালি ফরবিডেন। পাই টু সিগমা স্টার টাইপ অফ ট্রানজিশন এটার ক্ষেত্রে আছে, এটার ক্ষেত্রে ওরকম ওটা স্পেকট্রোস্কোপিক্যালি ফরবিডেন, সেই জন্য ওইগুলোকে আমরা স্পেকট্রোস্কোপিক্যালি দেখতে পাই না। এটাও ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে সাড়া দিচ্ছে, বাট যে লেভেলে সাড়া দিচ্ছে, যে এক্সাইটেড স্টেটে এগুলো উঠছে, সেগুলোকে আমরা মানে চোখে দেখতে পাবো না, তার স্পেকটা ধরতে পারি না, সেই জন্য বলা হয় যে এটা বেসিক্যালি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিতে সাড়া দিচ্ছে না। সেই জন্য এদেরকে সাড়া দেওয়ানোর জন্য, মানে একে প্রপার ঠিক করে করানোর জন্য বাইরে থেকে কিছু দিতে হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ওই রেঞ্জে সাড়া দেয়। এইটা হচ্ছে ব্যাপার, অ্যাকচুয়ালি ঘটছে এই জিনিসটা। হ্যাঁ, তো সেই জন্যই ওটা দেখতে সাদা রঙের হয়, কারণ ওর কোনো কালার আমরা দেখতে পাবো না, কারণ ও যে এনার্জি লেভেলে, যে ইলেকট্রনিক এনার্জি লেভেলে ওর এক্সাইটেশনটা হচ্ছে, সেটাকে আমরা স্পেকট্রোস্কোপিক্যালি দেখতে পাই না, সেই জন্য ওটা পুরোই সাদা রঙের দেখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে ইন সাচ কেসেস উই ক্যান ইউজ এ ফরেন সাবস্টেন্স দ্যাট প্লেস দ্য রোল অফ light absorbing species, and after absorbing light it is excited, and this excited foreign substance transfer its energy to the actual reactant such that the reaction can proceed. The foreign substance is getting deactivated, and this kind of reaction is called photosensitized reaction.
কি বললাম, যেটা একটু আগে বলা হলো, যে ইন মেনি photochemical reaction the reactant molecule does not undergo photochemical change as it cannot absorb light in the desired wavelength, যেমন oxalic acid. In such cases we use a foreign substance যেমন uranyl ion that plays the role of light absorbing species, and after absorbing light it is excited and this excited foreign substance transfers its energy to the actual reactant, মানে uranyl ion oxalic acid কে ওর এনার্জিটা দিয়ে দিল, excited uranyl ion oxalic acid কে ওর এনার্জিটা দিয়ে দিল, such that the reaction can proceed and then the foreign substance is getting deactivated, ও আবার ground state এ ফিরে আসলো. This kind of reaction is called photosensitized reaction, and the foreign substance that plays the role of it is photosensitized role of light absorbing species are called photosensitizer. যেমন হচ্ছে photo dissociation of oxalic acid sensitized by uranyl ion, যেমন এই রিয়াকশনটা যেটা একটু আগে বললাম। আচ্ছা, এটা হলো। অথবা photosynthesis is a photosensitized reaction where chlorophyll plays the role of photosensitizer. photosynthesis যে রিয়াকশনটা হয় সেক্ষেত্রে তুমি যদি ওই মলিকুলটা দেখো, মানে গাছে যে মলিকুলটা থাকে বা এরকম, যে সেটার ক্ষেত্রেও দেখবে যে ওই রকম টাইপ অফ ট্রানজিশন, মানে কোনো পাইস্টার টাইপ অফ ট্রানজিশন, এসব ডার্ক ট্রানজিশন গুলো আছে যেগুলো বেসিক্যালি স্পেকট্রোস্কোপিক্যালি দেখা যায় না, যেগুলোকে ডার্ক ট্রানজিশন বলে। সেই জন্য ক্লোরোফিল, যাতে ওইটাই সব রকম মলিকুল আছে যেখানে পাইস্টার টাইপ অফ ট্রানজিশন সম্ভব, সেইটা দিয়ে ওকে ফটোসেন্সিটাইজ করা হচ্ছে, যেটা ট্রানজিশন অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এইটা 3 নম্বর হচ্ছে এনি photochemical reaction initiated by hydrogen radical cannot takes place automatically as fast continuum for H2 appears at 84.9 nanometer, মানে 200 ন্যানোমিটারের নিচে, 200 ন্যানোমিটারের নিচে, যেটা দেখতে পাই না, বাট দিস ইজ আউট অফ দ্য UV visible region। তখন কি করতে হয়, তার ওয়ে আউট কি, যে Hg or the cadmium vapor যেটা plays the role of photosensitizer in such reaction, এটাও হয়। তাহলে সেই জন্য ওই মানে Hg যদি হয় তাহলে এই যে Hg স্টার হয়, তারপরে Hg স্টার সেটা হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে এরকম Hg প্লাস এটা তৈরি করে এই বাকি সমস্ত করে গ্লাইঅক্সাল তৈরি করে, এই সমস্ত জিনিসগুলো হয় আর কি, ঠিক আছে। এরকম এই বিভিন্ন কিছু প্রসেস আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে এই হলো মানে ওই মানে বেসিক্যালি কোয়ান্টাম ইল্ডের কনসেপ্ট, মানে এতে বলতে গিয়ে ফটোসেন্সিটাইজারের ব্যাপার আসলো, সেখান থেকে ফটোসেন্সিটাইজ রিয়াকশন আর ফটোসেন্সিটাইজার তার কিছু উদাহরণ হলো। এবার আসলে আগের জায়গায় ফিরে যাওয়া যাক, যেটা আমরা কোয়ান্টাম ইল্ড নিয়ে যেটা কথা বলছিলাম। তাহলে কোয়ান্টাম ইল্ড কি করে ক্যালকুলেট করে, কি করে হয়, যে ব্যাপারগুলো হচ্ছিল সেটার কিছু উদাহরণ পড়া যাক। অ্যাটলিস্ট একটা উদাহরণ আজকে দেখে নেওয়া যাক, এইটা। আচ্ছা, তাহলে কি সেরকম একটা রিয়াকশন কি, যখন হচ্ছে HI এর ডিসোসিয়েশন অফ HI টু H2 প্লাস I2, এইটা। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমটা প্রাইমারি প্রসেস HI, তাতে H নিউ দেওয়া হচ্ছে, দিলে ও মানে হচ্ছে H প্লাস I করছে, এবার H রেডিকাল I রেডিকাল করলো, এরা এবার HI এর সাথে আর I তার নিজের সাথে রিয়াকশন করে এই প্রসেসগুলো করছে, আগেও বললাম। আচ্ছা, এই যে প্রাইমারি প্রসেস যেটা, এইবারের রেটটা আমি বার করব। আচ্ছা, রেট বার করবো কি, তাহলে প্রথমে আগে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট মলিকুল, মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ HIটা আমি বার করব। আচ্ছা, তাহলে HI কোথায় কোথায় ডিসঅ্যাপিয়ার করছে, প্রথম স্টেপে ডিসঅ্যাপিয়ার করছে, তারপরের স্টেপে ডিসঅ্যাপিয়ার করছে। এবার পরের স্টেপগুলো তো থার্মাল প্রসেস বা সেকেন্ডারি প্রসেস, যেমন রিয়াকশন আমরা নর্মালি পড়ে আসি, কিন্তু প্রথম স্টেপটা কি, এটা তো ওই প্রসেসের মধ্যে ঠিক পড়বে না, এটা তো ফটো প্রসেস। ফটো প্রসেসের ক্ষেত্রে কিভাবে হবে, ফটো প্রসেসের ক্ষেত্রে আমি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ HIটা ধরবো কি করে, এই রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ HI এই পার্টিকুলার শুধুমাত্র এই প্রথম স্টেপটার জন্য ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু I অ্যাবজর্পশন হয়, কতটা লাইট অ্যাবজর্ব, মানে কতগুলো ফোটন বা কতটা ইন্টেন্সিটি অফ লাইট গেছে তার উপর ডিপেন্ড করে এই প্রাইমারি প্রসেসের রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সটা। দেখো, প্রাইমারি প্রসেস ডাজ নট ওবে ল অফ মাস অ্যাকশন, দেয়ারফর এই রেট অফ মানে এই যে রেট অফ প্রাইমারি প্রসেস সবসময়, এটা একদম চোখ বন্ধ করে লিখে দেবে, প্রাইমারি প্রসেসটা মানে শুধুমাত্র প্রথম স্টেপটা, রেট অফ প্রাইমারি প্রসেস ইকুয়ালস টু I অ্যাবজর্পশন, বাট সেকেন্ডারি প্রসেস ওবে দ্য ল অফ মাস অ্যাকশন। তাহলে সেই জন্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ HI মাইনাস অফ DHI DT সেটা কি হবে, প্রথমটার জন্য জাস্ট I অ্যাবজর্পশন লিখে দেবে, কারণ ওটা হচ্ছে কি ফটো প্রসেস, প্রথম ফটো প্রসেস, একদম প্রথম স্টেপ।
ওটা একদম, ওটা কোনো কিছু অন্য কিছু মানে না। প্লাস পরেরটার ক্ষেত্রে এইচআই ইনভলভ আছে, যেটা হচ্ছে এইচআইটা ভেঙে যাচ্ছে, তাহলে আমি এইখানে মাইনাস রেখে দিয়েছি, ডিসঅ্যাপিয়ারেন্সের রেট লিখছি, তাহলে এটা প্লাস কে টু ইন্টু এইচ ইন্টু এইচআই এভাবে লেখা যাবে। এটা হবে where a concentration of HI is the number of HI molecule per unit volume, তাহলে এই কনসেন্ট্রেশন হবে এইভাবে। এটা হচ্ছে মানে নাম্বার ডেন্সিটি বা রাদার বলতে পারো, এইভাবে এটা হলো। আচ্ছা, এবার অ্যাপ্লাই, তাহলে এটা হলো। এবার কি করবে, এবার এইখানে এবার এটাকে তুমি হচ্ছে ওই, এবার এখানে হাইড্রোজেন আর আয়োডিন দুটো হচ্ছে এ আছে, দুটো ইন্টারমিডিয়েট আছে, এই দুটোর ওপর আমরা ইয়ে করতে পারি, স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করতে পারি। তাহলে প্রথমে হাইড্রোজেন আর এইচ এর ওপর, এইচ রেডিকালের ওপর স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করা হলো। তাহলে ডিএইচ ডিটি কি হবে, প্রথম স্টেপের ক্ষেত্রে আবার জাস্ট আই অ্যাবজর্পশন লিখে দেবে, আর কিছু লেখার দরকার নেই। তারপরের স্টেপের ক্ষেত্রে এইচটা ভেঙে যাচ্ছে, তাহলে মাইনাস কে টু ইন্টু এইচ ইন্টু এইচআই হলো, আর তারপরে স্টেপে হাইড্রোজেন আর নেই। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0, তাহলে যেখান থেকে আসলো এই কে টু ইন্টু এইচ ইন্টু এইচআই ইকুয়ালস টু আই অ্যাবজর্পশন, মানে এই ইকুয়েশনটা থেকে এটা লেখা যায়। এইবার এই ইকুয়েশনটা তাহলে কে টু ইন্টু এইচ ইন্টু এইচআই মানে আই অ্যাবজর্পশন। এবার তাহলে এইটা আবার কোথায় আছে, যে প্রথম ইকুয়েশনে আছে, তাহলে এই দ্বিতীয় ইকুয়েশনটা প্রথম ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে তোমার কি আসবে, তাহলে আসবে হচ্ছে মাইনাস ডি এইচআই বাই ডিটি, মানে কি হলো, মানে কি হলো আমি বলছি যে ধরো এটা যদি আমার ইকুয়েশন 1 হয় আর এটা যদি আমার ইকুয়েশন 2 হয়, তাহলে আমি বলতে পারি দেন ফ্রম ইকুয়েশনস 1 and 2 উই গেট, কি পাবো, ওই মাইনাস ডিএইচআই বাই ডিটি হয়ে যাবে আই অ্যাবজর্পশন প্লাস আই অ্যাবজর্পশন টু আই অ্যাবজর্পশন। তাহলে কোয়ান্টাম ইন ফাইটা কি হবে, এই যে ফাইটা কি হয়, যে এই মানে বেসিক্যালি মাইনাস ডিএইচআই ডিটি বাই আই অ্যাবজর্পশন, এটা মানে টু অ্যাবজর্পশন, তাহলে কেটে গেল 2 হয়ে গেল, এটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এইটার ব্যাপারটা হচ্ছে, এইটা তখনই ট্রু মানে আমি যখন শুধু হাইড্রোজেনটাকেই বললাম ইন্টারমিডিয়েট, কেন শুধু হাইড্রোজেনটাকেই বললাম ইন্টারমিডিয়েট, আয়োডিনটাও তো ছিল, এটা তো আমার প্রথমেই মিলে গেল, সেজন্য সুবিধা হয়ে গেল। এইটা তখনই ট্রু যখন কনসেন্ট্রেশন অফ I2 ইজ লো, যদি এবার আমার কন্টিনিউয়াসলি রিয়াকশনটা হতে থাকছে, এইচ তৈরি হচ্ছে, আই তৈরি হচ্ছে, যেমন এই স্টেপটা হচ্ছে তেমন এই স্টেপটাও হচ্ছে, এইভাবে যদি আয়োডিনের কনসেন্ট্রেশন যদি যথেষ্ট বেশি হয়ে যায় তখন কি হবে, তখন দেখা যায়। এবার when concentration of I2 is very high, তখন কি হবে, তখন হচ্ছে HI প্লাস এটা থেকে H প্লাস I হলো, H প্লাস HI থেকে H2 প্লাস I হলো, I প্লাস I থেকে I2 হলো। আবার এইবার এই I2টা যখন বেড়ে গেল তখন কি হতে পারে, এই H প্লাস I2 থেকে আবার HI প্লাস I এইটা তৈরি হতে পারে। তাহলে সেক্ষেত্রে মাইনাস ডিএইচআই বাই ডিটিটা কি হবে, আই অ্যাবজর্পশন প্রথমটা, পরেরটার ক্ষেত্রে ওই কে টু ইন্টু এখানে মাইনাস আছে মানে এটা হচ্ছে কে টু ইন্টু এইচআই, আর তারপরটার ক্ষেত্রে এখানে মাইনাস আছে মানে এখানে এইচআই তৈরি হচ্ছে, তাহলে মাইনাস কে ফোর ইন্টু I2, মানে I2 কনসেন্ট্রেশন যদি যথেষ্ট বেশি হয়ে যায় তাহলে এই স্টেপটা বেশি হবে, এই স্টেপটা যতক্ষণই বেশি হয় তাহলে তখনই প্রথমে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এইচআই সেটাই মডিফাইড হয়ে গেল, তাহলে তখন এই একটা জিনিস বেশি হয়ে গেল। এইবার তুমি হচ্ছে ওই এইচ এর করো, ইন্টারমিডিয়েট করো, করে সেটাকে হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনে ঢোকাও, তাহলে সেটা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন কি হবে, এইখানেও এই স্টেপটা একটা স্টেপ এক্সট্রা হবে, তাহলে প্রথমটার ক্ষেত্রে আই অ্যাবজর্পশন, পরেরটার ক্ষেত্রে মাইনাস কে টু ইন্টু এইচআই, তারপরটার ক্ষেত্রে মাইনাস কে ফোর ইন্টু I2, সেটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এইচ এর কনসেন্ট্রেশন বার করে নিই, আই অ্যাবজর্পশন বাই দিস, এটা হলো, তাহলে মাইনাস ডিএইচআই বাই ডিটি হবে আই অ্যাবজর্পশন প্লাস এই এইচ এর জায়গায় ওটা বসবে, এখানে এইচ এর জায়গায় বসবে, তাহলে এইচটাকে যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে হচ্ছে কে টু ইন্টু এইচআই, মানে বেসিক্যালি এইচটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এইচ এর জিনিসটা এটা বসবে আই অ্যাবজর্পশন বাই আই, আর বাকি এই জিনিসটা পড়ে থাকবে কে টু ইন্টু এইচআই মাইনাস কে ফোর ইন্টু I2, এটা। তাহলে এবার এখান থেকে যেটা হবে যে এখান থেকে এইবার দেখো এখান থেকে কি হচ্ছে, যে মানে ওই মানে বেসিক্যালি আমি যদি এই জিনিসটাকে সিম্পলিফাই করি তাহলে এটা যেটা আসবে যে টু কে টু আই অ্যাবজর্পশন ইন্টু টু কে টু ইন্টু এইচআই বাই কে টু ইন্টু এইচআই, এবার মানে যদি সিম্পলিফাই করি, মানে আমি যদি এটাকে মানে লসাগু করে দিই, করে এটাকে যদি গুণ করে দিই, ওপরটাকে গুণ টুন করে লিখি, তাহলে কাটাকুটি হয়ে গিয়ে আলটিমেটলি এই জিনিসটা থাকবে।
এইটা। আচ্ছা, এবার তাহলে কোয়ান্টামিল কি হবে? ফাই হচ্ছে মাইনাস ডিএইচআই বাই ডিটি বাই আই অ্যাবজর্পশন। তাহলে সেটা এখন হয়ে যাবে যে এখান থেকে যদি আই অ্যাবজর্পশনটা আমি কমন, মানে আই অ্যাবজর্পশনটা যদি কেটে জুটে যায়, তাহলে এটা হয়ে গেল যে 1 প্লাস এই জিনিসটা এটা। তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে এরকম একটা হলো, আবার এটাকে সিম্পলিফাই করলে এটা দাঁড়ালো এইবার, বা এটাকে আরো সিম্পলিফাই করতে পারো করে টোরে, মানে এই যে ওপরে নিচে কে টু ইন্টু এইচ আই দিয়ে ভাগ করে দাও, তাহলে কে টু ইন্টু এইচ আই কেটে গেল, কেটে গিয়ে এই জিনিসটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার এরকম ভাবে। এবার দেখো এখানে যদি দেখো এখানে যদি আই2 এর পরিমাণ খুব লো হয়, আয়োডিন যদি খুব লো হয়, তাহলে এখান থেকে দেখো খুব ইজিলি চলে আসবে। আই2 যদি খুব লো, তাহলে তুমি এই নিচের পার্টটাকে মানে এ করতে নেগলেক্ট করতে পারো, তাহলে ফাইটা 2 হয়ে গেল। আর আই2 যদি বেশি হয় তাহলে এই পরিমাণটা থাকবে। তাহলে এইভাবে কোয়ান্টামিল করা হয়। আরো অনেক রিয়াকশন আমরা নেক্সট দিন করব, যেখানে যেখানে সেটাই লেখা আছে যেটা আমি বললাম আর কি, এইভাবে হয়। এবার আরো এরকম কিছু রিয়াকশন আমরা করব পরের দিন, যেমন করবে এই রিয়াকশনটা করব, যার ক্ষেত্রে কোয়ান্টামিল কি করে বের করে সেটা দেখবো। তারপরে আমরা এখান থেকে ফ্লোরোসেন্স কোয়েঞ্চিং স্টার্ন-ভলমার ইকুয়েশন এগুলোতে চলে যাব, সেটা আবার আমরা নেক্সট দিন করবো। নেক্সট দিন আমাদের শেষ হয়ে যাবে, আর কিছু না, আর একটা ক্লাস নিলেই শেষ, আর 1-1.5 ঘন্টার ক্লাস নিতে হবে, শেষ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, অনেক কিছু বলা হলো। আমি এটা পাঠিয়ে দেবো, আর ওই আগের দিনের ক্লাসের ওই যেগুলো মুখে অনেক কিছু বলেছি সেগুলো লেখা পুরো পাঠিয়ে দেবো। তাহলে সেই পুরো জিনিসটা কিন্তু তোমরা পড়বে। এই আজকের জিনিসটা যদি পুরোটা লিখে লিখে বলতাম, তাহলে আজকে এতটাও হতো না আর কি। তো এইটা বেশিরভাগই লেখার জিনিস, এই জন্য আমি পিপিটিতে বলে দিলাম। এই পুরো জিনিসটাকে আমি এক জায়গায় করে একটা বড় করে পিডিএফ করে পাঠিয়ে দেবো, ভালো করে পড়ে নেবে, তাহলে পরের দিন বাকিটা ওই আরো কয়েকটা কোয়ান্টামিলের উদাহরণ দেখবো, তারপরে ওই যে ফটো আইসোমারাইজেশন এই জিনিসটা দেখবো, আর ফ্লোরোসেন্স কোয়েঞ্চিং এরকম ওইরকম করে মোটামুটি আর একটা 1.5 ঘন্টার ক্লাস নিলে পরের দিন শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার।